ক্লাসের শুরুতে আপনাদের সাথে পরিচিত হয়নি। আমি ডক্টর মোহাম্মদ বাইজিদ বোস্তামি, এমবিবিএস পাশ করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 জেনারেল সার্জারিতে পাশ করেছি। বর্তমানে এফআইএসবি রেসিডেন্ট প্লাস্টিক সার্জারি, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে ক্লাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে প্যারোটিড রিজন অ্যানাটমি এন্ড দ্য প্যারোটিড গ্ল্যান্ড অ্যানাটমি। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন আপনাকে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রি এক্সামে ফেস করতেই হবে, এবং আপনি যখন পরবর্তী সময়ে শর্ট কেস পরীক্ষা দিতে যাবেন, ইভেন দ্য লং কেস, এই প্লিওমরফিক অ্যাডেনোমা বা প্যারোটিড রিজনের সোয়েলিং আপনাকে কিন্তু ফেস করে আসতে হবে। সো বোথ ফর দ্য এমসিকিউ এক্সাম, ফর দ্য রিটেন এক্সাম, ফর দ্য ক্লিনিক্যাল এক্সাম, ইন অল অ্যাসপেক্ট, এই রিজন অ্যানাটমি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আনফরচুনেটলি এই রিজন অ্যানাটমি আমরা খুব কম পড়ে এসেছি, এবং এই জায়গায় কিছু খুব পেইড কোশ্চেন্স এর অ্যান্সার আমরা ভালো করে বলতে পারি না। সো এই রিজন অ্যানাটমি এবং এই গ্ল্যান্ড অ্যানাটমি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই ভালো করে বুঝতে হবে। ক্লাসের শুরুতে আপনাকে আমি রিকোয়েস্ট করবো, যেহেতু এটা অনলাইন ক্লাস, অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। আর অ্যানাটমি ক্লাসে অবশ্যই ড্রয়িং লেভেল থাকবে, সো ড্রয়িং এবং লেভেল করার জন্য কাগজ কলম হাতে নিয়ে বসুন। আর এই ক্লাসটি আমাদের টেন্টেটিভ 1 ঘন্টা সময় লাগবে, সো 1 ঘন্টা সময় আপনি নিরবিচ্ছিন্ন ভাবে দিতে পারবেন, সে প্রস্তুত নিয়ে বসুন। ওকে, আমরা তাহলে প্রসিড করি। আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো শিখবো তাদের মধ্যে একটি ইম্পর্টেন্ট বিষয় শিখবো, সেটা হচ্ছে প্যারোটিড রিজন অ্যানাটমি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং সে সাথে আমরা দেখবো ফেসিয়াল নার্ভ কিভাবে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে একেবারে নদীর শাখা প্রশাখার মতো ব্রাঞ্চিং করে যায়। প্রথমে দুটো ব্রাঞ্চ, তারপরে তার থেকে সাব ব্রাঞ্চ, এবং ব্রাঞ্চ গুলো হয়ে যায়। এবং তার থেকে বড় ইম্পর্টেন্ট, এই ব্রাঞ্চ গুলো জাস্ট কোন লেভেলে থাকে, ডিপার পার্টে নাকি সুপারফিশিয়াল পার্ট অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, দিস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা যখন সার্জারি করতে যাই প্যারোটিড রিজিয়নে, প্যারোটিড রিজনে সার্জারি করতে গেলে ফেশিয়াল নার্ভকে কিভাবে সেভ করা সম্ভব, আর আর ফেসিয়াল নার্ভ ছাড়াও প্যারোটিড রিজনে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার রয়েছে, সেটা হচ্ছে প্যারোটিড ডাক্ট। এটা ইনজুরি হলেও কিন্তু বিপদ। সো যদি কোনো একটা ইনজুরি হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা অ্যাসল্ট কেস হতে পারে, যেখানে ফেসের এই রিজনে ইনজুরি হলো, সো দেয়ার ইজ রিস্ক অফ প্যারোটিড ডাক্ট ইনজুরি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফেশিয়াল নার্ভ ইনজুরি। ফ্রেজ সিনড্রোম, দিস আর ভেরি পেড কোশ্চেন্স, পেড শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট, এবং ক্লিনিক্যাল পরীক্ষায় স্যারদের খুব চাওয়া পাওয়ার কোশ্চেন্স একটা। সো ফ্রেজ সিনড্রোম কি, এটা কনফিডেন্টলি বুঝতে হবে, এর মধ্যে কোনো ফাঁকফোকর রাখা যাবে না। আজকে অবশ্যই এটা ভালো করে বুঝে নেবেন। পেটেস ফেসিও ভেনাস প্লেন অফ ডিসেকশন। সো প্যারোটি আমরা জানি যে প্লিওমরফিক অ্যাডেনোমা ইজ অলমোস্ট আ কমন ডিজিজ ইন দিস রিজিয়নস। এবং প্লিওমরফিক অ্যাডেনোমা একটা হিউজ সোয়েলিং হয়। তাহলে এই সোয়েলিংটাকে আপনি যখন ডিসেক্ট করবেন, ডিসেক্ট করতে যে আপনি ফেশিয়াল নার্ভকে ইনজুরি না করে, আপনি ভেসেল গুলোকে ইনজুরি না করে কিভাবে আপনি ডিসেক্ট করবেন, তার জন্য একটা প্লেন রয়েছে। সব সার্জারির ক্ষেত্রে সাকসেসফুল এন্ড খুব ক্লিন কাট সার্জারি করতে হলে আপনাকে প্লেন অফ ডিসেকশন জানতে হবে। সো ফেশিয়াল রিজিয়নে, প্যারোটিড রিজিয়নে যখন অপারেশন করবেন, প্লেন অফ ডিসেকশন দ্য প্যারোটিড গ্ল্যান্ড জানাটা খুব ইম্পর্টেন্ট, এবং দ্যাট ইজ কল্ড দ্য পেটিস ফেশিও ভেনাস প্লেন অফ ডিসেকশন, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আজকে এখান থেকে একদম স্বচ্ছ, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝে নেবেন। এবং সেই সাথে আপনি আজকে শিখবেন যে হাউ টু ট্রেন এ প্যারোটিড অ্যাবসেস। আমরা জানি ছোটবেলায় আমরা জল পট্টি, মানে চুনের পট্টি দিতাম, যে প্যারোটিড রিজনে কোনো সোয়েলিং হলে ইট ইজ আ মামস। মামস হলে কি করতাম আমরা ছোটবেলায়, গ্রামের মানুষদের ক্ষেত্রে যে একটা চুন পট্টি দিয়ে দিত। এটা তার মানে এখান থেকে একটা অ্যাবসেস ডেভেলপ করে ড্রেন হয়ে যাওয়ার চান্সও ছিল। তো এখানে ন্যাচারাল ড্রেন হলে তো হলো, বাট আপনি যখন সার্জিক্যাল ড্রেন অফ দ্য প্যারোটিড অ্যাবসেস করবেন, তাহলে আপনার লাইন অফ ইনসিশন কোন বরাবর হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং একজন আপনাকে জেনারেল ফিজিশিয়ান হিসেবে এটা জানা দরকার, কারণ ইট ইজ এ ভেরি ভাইটাল স্ট্রাকচার, যেটা আপনি একটু ভুল করলে একটা বড় ডিজাস্টার করে দিয়ে আসবেন, একটা বড় নার্ভ, খুব ইম্পর্টেন্ট নার্ভ ইনজুরি করে দিয়ে আসবেন। ওকে, তাহলে আজকে আমরা আমাদের সেশন থেকে এই তথ্যগুলো জানবো, এবং অল আর ইম্পর্টেন্ট, এবং সব ধরনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্যারোটিড রিজন, তাহলে প্যারোটিড রিজন করতে, প্যারোটিড রিজন অ্যাকচুয়ালি ফেস যদি আপনি চিন্তা করেন, তাহলে ফেসে আমরা যদি বলি, তাহলে আমাদের যে এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাস, কিছু করে দেখি, এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাসের জাস্ট নিচে আমাদের প্যারোটিড রিজিয়নটা শুরু হয়, এবং এটা র্যামাস অফ দ্য ম্যান্ডিবল এটাকে কভার করে। পেছনের দিকে একটা ম্যাস্টয়েড প্রসেস জাস্ট এই জায়গাগুলোতে সে কভার করে যাবে। তো আমরা যদি এটা প্যারোটিড রিজিয়নের ব্যাখ্যাটা দেখতে চাই, তাহলে প্যারোটিড রিজিয়নকে বলা হয় অ্যারাউন্ড দ্য ইয়ার। ইয়ার শব্দ কেন আসলো? কারণ প্যারা মানে অ্যারাউন্ড, বাস, প্যারালাল, আর অটিক মানে ইয়ার। সো প্যারোটিড রিজিয়ন হচ্ছে অ্যারাউন্ড দ্য ইয়ার। এখন এয়ারের অ্যারাউন্ড বললেও এটা অ্যাকচুয়ালি প্যারালাল মতো থাকে, কারণ এয়ারের আপার পজিশনে, এক্সটার্নাল এয়ারের যদি প্রক্সিমাল বা আপার পার্টের দিকে চিন্তা করি, সেদিকে প্যারোটিড গ্ল্যান্ড থাকে না। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড থেকে লোয়ার পার্ট অফ দা ইয়ার, এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস, এবং তার নিচের লেভেল গুলো
এই রিজন দিয়ে আমাদের থাকবে প্যারোটিড রিজন, এবং সার্কামফারেন্সিয়াল সারাউন্ডিং তে থাকবে, এন্ট্রালি থাকবে, পোস্টারলি থাকবে, ল্যাটারালি থাকবে, এরকম জায়গা দিয়ে থাকবে। এবং ভেরি ভাইটাল স্ট্রাকচার ইন দিস রিজন, প্যারোটিড রিজনে দুইটি ভাইটাল স্ট্রাকচার থাকে, একটা প্যারোটিড গ্ল্যান্ড এন্ড দ্য ফেসিয়াল নার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু স্ট্রাকচার ইন দিস প্যারোটিড রিজন। তাহলে প্যারোটিড রিজন মিন্স পেরা ইয়ার, মানে কানের চারপাশ দিয়ে যে রিজনটা সেটাকে বলা হচ্ছে প্যারোটিড রিজন। প্যারোটিড রিজনে থাকবে একটা প্যারোটিড গ্ল্যান্ড। আমরা জানি যে আমাদের থ্রি টাইপস অফ প্যারোটিড সেলিভারি গ্ল্যান্ডস রয়েছে। আমাদের সেলিভারি গ্ল্যান্ডের মধ্যে আমরা জানি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং প্যারোটিড গ্ল্যান্ড। এই তিনটা গ্ল্যান্ড, তিন তিন ছয়, যেহেতু পেয়ার অফ গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড গুলোকে বলা হয় মেজর মেজর সেলিভারি গ্ল্যান্ড। আর মাইনর সেলিভারি গ্ল্যান্ডের সংখ্যা অসংখ্য, প্রায় 450, 450টা মতো মাইনর সেলিভারি গ্ল্যান্ড রয়েছে, বাট মেজর সেলিভারি গ্ল্যান্ড হচ্ছে অনলি 6, সাবলিঙ্গুয়াল দুটা, সাবম্যান্ডিবুলার দুইটা, এন্ড দ্য প্যারোটিড। এখন এই প্যারোটিড গ্ল্যান্ডের অবস্থান হচ্ছে দিস প্যারোটিড রিজনে। তাহলে এখন প্যারোটিড গ্ল্যান্ডকে বলে ইট ইজ লার্জেস্ট সেলিভারি গ্ল্যান্ড। বডিতে যতগুলো সেলিভারি গ্ল্যান্ড রয়েছে, 450টা মাইনর এবং 6টা মেজর, এর মধ্যে লার্জেস্ট সেলিভারি গ্ল্যান্ড ইজ প্যারোটিড গ্ল্যান্ড, এবং ইট ইজ 25 গ্রাম ওয়েট। বডির সবচেয়ে বড় প্যারোটিড গ্ল্যান্ডের ওজন হচ্ছে অনলি 25 গ্রাম। এই ছবিটা দেখেন। তাহলে এখন দেখেন এই প্যারোটিড গ্ল্যান্ডের লোকেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের লোকেশন যদি আমরা বলি, এখানে দেখুন যে প্যারোটিড গ্ল্যান্ডের লোকেশনটা, আর দেখুন এইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটার, দিস ইজ দ্য এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটার, একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখা যায় তাহলে বুঝতে সুবিধা। তার মানে দিস ইজ দ্য এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস। আর যদি একটু খেয়াল করেন, এইটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল, দিস ইজ দ্য ম্যান্ডিবল। তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার লাইন, ওকে, এখানে কেটে দেখা যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার লাইন, ম্যান্ডিবুলের পোস্টেরিয়র যে র্যামাসে দেখেন একটা বড় পোর্শন জুড়ে রয়েছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের আমি যদি আউটলাইনটা দেখাই, তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের অবস্থান, দিস ইজ দ্য লাইন অফ প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড দেখেন এই ব্লু কালার দিয়ে দেখাচ্ছে, দিস ইজ দ্য প্যারোটিড গ্ল্যান্ড লাইন। তাহলে এই জোন দিয়ে পুরো জায়গাটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড অবস্থান করছে দিস ম্যাস্টয়েড প্রসেস, একদম পেছনের দিকে যেটা ম্যাস্টয়েড প্রসেস, এই জায়গা দিয়ে আসতেছে। এই বরাবর হচ্ছে আমাদের টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টের ওই বরাবর পর্যন্ত অবস্থান করতেছে। এন্ট্রলি যদি আরেকটু প্রসিড করি, র্যামাস অফ দ্য ম্যান্ডিবুলে প্রায় হাফ, অ্যাবাউট হাফ পার্ট অফ দ্য, মানে একেবারে অর্ধেক পর্যন্ত, মিডিল হাফ পর্যন্ত চলে গেছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের এক্সটেনশন, এবং নিচের দিকে এটা অনেকটা অ্যাপেক্স এর মতো হয়ে এসেছে। তার মানে প্যারোটিড গ্ল্যান্ডটা দেখতে অনেকটা পিরামিডের মতো, এইরকম একটা পিরামিডাল একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের মধ্যে দেখে প্যারোটিড গ্ল্যান্ড অনেকটা এরকম একটা পিরামিডাল স্ট্রাকচার, যে স্ট্রাকচারের বেজ অফ দ্য পিরামিড ইজ লাইস অ্যাবভ, মানে উপরের দিকে রয়েছে বেস, এবং সেটা জাইগোমেট্রিক আর্চ বরাবর, এবং এর অ্যাপেক্সটা রয়েছে দেখে নিচের দিকে ডাউনওয়ার্ডস, অ্যাপেক্স হচ্ছে ডাউনওয়ার্ডস। এখন এই পিরামিড গ্ল্যান্ডের একটা পিকুলারিটিস রয়েছে, যেহেতু গ্ল্যান্ড মানে সিক্রেশন হবে এবং তার ডাক্ট থাকতে হবে, সেই ডাক্টের অবস্থান তার অ্যান্টেরিয়র, এই বড় একটা ডাক্ট রয়েছে, এই রকম একটা ডাক্ট। তার মানে প্যারোটিড গ্ল্যান্ডে একটি ডাক্ট থাকে, এবং এই ডাক্ট সম্পর্কে আমাদের ডিটেলিং করে জানতে হবে। এই ডাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্যারোটিড গ্ল্যান্ড ইজ এ লার্জেস্ট, সেলিভারি গ্ল্যান্ড, এবং সবচেয়ে বেশি পরিমাণ সিক্রেশন হয় প্যারোটিড গ্ল্যান্ড থেকে। এখন প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন, আপনি যদি কোনো কারণে ডাক্ট ইনজুরি করেন, তাহলে আপনি যখনই স্যালাইভেশন করতে যাবেন, মাস্টিকেশন করতে যাবেন, তখন হিউজ অ্যামাউন্ট অফ সেরাস সিক্রেশন বেরোবে প্যারোটিড গ্ল্যান্ড থেকে। তখন এই গ্ল্যান্ড, এই জায়গাতে দেখবেন যে ফিস্টুলা ডেভেলপ করবে, এবং প্যারোটিড রিজিয়নে কোনো একটা সার্জারি করার পরে যদি প্যারোটিড গ্ল্যান্ড ইনজুরি করে আসেন এবং সেটা যদি রিপেয়ার না করেন, তাহলে দেখবেন যে ওখানে কিটিটাস ফিস্টুলা ডেভেলপ করছে, প্যারোটিড ফিস্টুলা, এবং এটা খুব হ্যাজার্ডিয়াস টু ম্যানেজ। তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা একটা তার অ্যানাটমিক্যাল লোকেশনটা বুঝতে পারলাম, যে এটা যদি আমাদের টেম্পোরামেন্টাল বা এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস, এই জন্য এটা রয়েছে এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস, পিছনের দিকে তার বাউন্ডারি হচ্ছে আমাদের ম্যাস্টয়েড প্রসেস, সামনের দিকে সে জাইগোমেটিক প্রসেস বরাবর থাকবে, এবং আমাদের র্যামাস অফ দ্য ম্যান্ডিবুলের মিডিল হাফ পর্যন্ত নিয়ে যাবে। তারপর নিচের দিকে এসে সে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুল এন্ড দ্য স্টার্নোক্লেডম ম্যাস্টয়েড প্রসেসের যে জাংশন, এই জাংশন বরাবর সে অবস্থান করবে, এবং সেই স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসলের উপরে কিছুটা ওভারলাইজ থাকে। এখন এখান থেকে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের
বেড অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড এটা ভেরি সফট স্ট্রাকচার, এবং এটাকে আপনি যদি প্যালপেট করে ধরতে যান অনেক সময় ধরা দেয় না। তাহলে এটার বাউন্ডারি মূলত অ্যানাটমিক্যাল লোকেশন এবং হার্ড স্ট্রাকচার যেগুলো রয়েছে সেটা দিয়ে আপনাকে ডিটারমাইন করতে হবে। তো প্যারোটিড গ্ল্যান্ডকে আল্লাহ তাআলা যে ব্যবস্থা করেছেন তার জন্য একটা কুশনিং ব্যবস্থা করে রেখেছে, সে যেন আরামে থাকতে পারে, লোকেট করতে পারে, তার জন্য একটা বেড তৈরি করে দেওয়া হয়েছে। প্যারোটিড গ্ল্যান্ডের বেড ইট ইজ ফর্মড বাই মাসলস টু মেক ইট সফট। যেহেতু ভেরি ডেলিকেট স্ট্রাকচার, এটা সফট স্ট্রাকচার, এই জন্য তাকে একটা বেড দিতে হয়েছে। এই বেডের মধ্যে কি রয়েছে দেখেন, রেমাস অফ দ্য ম্যান্ডিবল, যেটা আমরা বললাম, ম্যান্ডিবুলের দুই পাশে দুইটা মাসল। ম্যান্ডিবুলার আউটার সাইডে মাসল রয়েছে, সেটা হচ্ছে ম্যাসেটারি মাসল। মিডিয়াল সাইডে রয়েছে মিডল টেরিগয়েড মাসল। এই জন্যই এই জন্যই প্যারোটিড গ্ল্যান্ড এটা যখন র্যামাস অফ দ্য ম্যান্ডিবুলের উপরে থাকবে, থাকার সময় সে দুই পাশে অবস্থান করে। মানে ব্যাপারটা এরকম, দেখেন রেমাস অফ দ্য ম্যান্ডিবল আমরা জানি, রেমাস অফ দ্য ম্যান্ডিবলের এক পাশে, তার মানে এই পাশে রয়েছে যে মাসলটা, সেই মাসলটাকে আমরা বলছি যে মেসেটারিক মাসল। এই পাশে রয়েছে আমাদের মেসেটারিক মাসল। আর রেমাস অফ দ্য ম্যান্ডিবলের এটা যদি আমরা ল্যাটারাল সাইড ধরি, তাহলে দেখেন মিডিয়াল সাইডে, মানে মিডিয়াল সাইডের কথা যদি আমরা বলি, মিডিয়াল সাইডে এই বরাবর রয়েছে আমাদের আরেকটি মাসল, সেটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড মাসল। তাহলে আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড দেখেন এর যে অবস্থান, এই যে এই বরাবর এসে সে প্যারোটিড গ্ল্যান্ড যেভাবে অবস্থান করে, সে এইভাবে এসে একটা বেন্ডিং হয়ে পেছনের দিকে কার্ভ করে। তার মানে প্যারোটিড গ্ল্যান্ড ল্যাটারালি অবস্থান করতেছে, র্যামাস অফ দ্য ম্যান্ডিবলের ল্যাটারালি আছে, এবং সেই সাথে সে ব্যাকওয়ার্ড হয়ে এটা র্যাপিং করে, মানে ফোল্ডিং করে মিডিয়ালি রয়েছে। সো প্যারোটিড গ্ল্যান্ডের এক্সটেনশন শুধুমাত্র যে ল্যাটারালি থাকবে তা না, র্যামাস অফ দ্য ম্যান্ডিবলের ল্যাটারালি রয়েছে এজ ওয়েল অ্যাজ পোস্টেরিয়রলি এন্ড র্যামাস অফ দ্য ম্যান্ডিবলের মিডিয়ালি। তার মানে প্যারোটিড গ্ল্যান্ডের বেড ফর্মেশনে তাহলে একদিকে ম্যাসেটার মাসল আউটার সাইডে, এবং ইনার সাইডে মিডিয়াল টেরিগয়েড মাসল এখানে বেড ফর্মেশন করে। এরপরে যদি আসেন ম্যাস্টয়েড প্রসেস, যেটা আমাদের পেছনের দিকে এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসের পেছনে, যেটা ম্যাস্টয়েড প্রসেসের সাথে আমরা জানি যে সেখানে লাগানো আছে স্টার্নোক্লেডোমাস্টয়েড এই মাসলটি। তবে নিচের দিকে যেটা দেখবেন সেটা একটা ডাইগেস্টিক মাসলের পোস্টার বেলি রয়েছে। সো স্টার্নোক্লেডোমাস্টয়েড এন্ড দ্য পোস্টার বেলি অফ দ্য ডাইগেস্টিক মাসল ইটস ফর্মস দ্য বেড অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এবং স্টাইলয়েড প্রসেসের সাথে তিনটা এস দিয়ে স্টাইলয়েড মাসল, তিনটা মাসল এখানে অ্যাটাচমেন্ট রয়েছে। এই 3S এই মাসল গুলো কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডের বেড ফর্মেশন করে। তো আমরা যদি এখানে দেখেন, এখানে খুব চমৎকার ভাবে দেখা যাবে যে অ্যাকচুয়ালি প্যারোটিড গ্ল্যান্ডের লোকেশনটা কোথায়। দেখুন প্যারোটিড গ্ল্যান্ডের আমি ডিমার্কেশন দেখাচ্ছি, দিস ইজ দ্য ডিমার্কেশন লাইন আউটলাইন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। আমি যদি একদম ডাক্ট দিয়ে শুরু করি, খেয়াল করেন, দিস ইজ দ্য ডাক্ট অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, এইটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের ডাক্ট। তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের লাইনিং হচ্ছে, দিস ইজ দ্য লাইন ফর দ্য প্যারোটিড গ্ল্যান্ড, দিস ইজ দ্য লাইন ফর প্যারোটিড গ্ল্যান্ড। খেয়াল করুন, দিস ইজ দ্য লাইন ফর প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে এই কালার্ড এরিয়াটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের লাইনিং। আমার মনে হয় এই কালার দিয়ে খুব চমৎকার হয় নাই, আমি ব্ল্যাক কালার দেখে, দিস ইজ দ্য লাইন ফর দ্য প্যারোটিড গ্ল্যান্ড। ওকে, তাহলে এটা আমরা দেখলাম প্যারোটিড গ্ল্যান্ডের দুনিয়া। এখন দেখেন প্যারোটিড গ্ল্যান্ডের একটা জিনিস দেখতে পাবেন এখানে, খেয়াল করুন, আহ এই পোর্শনে দেখেন, এই জায়গাতে একটি এরিয়া দেখানো হয়েছে, দিস এরিয়া, একটা ছোট এরিয়া উপর দিয়ে দেখানো হয়েছে, এটাকে বলা হয় দিস ওয়ান অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড ইটসেলফ যে এরিয়াটা দেখালাম, প্যারোটিড গ্ল্যান্ড থেকে একটি পোর্শন, যেটা গ্ল্যান্ডেরই পোর্শন, যেটা অ্যান্টেরিয়রলি অবস্থান করবে, এবং সেটা বিচ্ছিন্ন, একদম বিচ্ছিন্ন, এর মধ্যে কোনো কানেকশন নেই, ডিটাচড অবস্থায়। তাহলে অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড, যেটা অ্যান্টেরিয়র এক্সটেনশন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, এবং হুইচ ইজ ডিটাচড ফ্রম দ্য অরিজিনাল প্যারোটিড গ্ল্যান্ড, এটাকে বলে অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড, এবং সেটা ড্রেন করে ইনটু দ্য প্যারোটিড ডাক্ট। আচ্ছা, তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের আমরা একটা অ্যানাটমিক্যাল লোকেশন এখানে দেখতে পেলাম। এখানে যদি তাকাই, দিস ইজ দ্য এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস, এটা আমাদের এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস। তাহলে এখন আমরা বেড দেখবো, বেড অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড দেখবো। তাহলে আমরা যদি অ্যান্টেরিয়র বেডের কথা চিন্তা করি, দেখেন এই বরাবর, দিস ইজ দ্য মেসেটার মাসল। তাহলে এই মাসল ফর্মস দ্য বেড অফ দ্য অ্যান্টেরিয়র বেড অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র একটা বেড ফর্মেশন করে। শুধু বেড ফর্মেশন করে না,
প্যারোটিড গ্ল্যান্ডের যে ডাক্ট রয়েছে, দিস ইজ দ্য ডাক্ট অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এই ডাক্টটা কিন্তু কার উপর দিয়ে যাচ্ছে দেখেন, এই ডাক্ট লাইস লোকেটেড ওভার দ্য ম্যাসেটার মাসল। ম্যাসেটার মাসলের উপর দিয়ে সে অবস্থান করে। তাহলে ম্যাসেটার মাসল এটাকে একটা সাপোর্ট দিচ্ছে, এবং ম্যাসেটার মাসলের পরে তার কোর্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এন্ট্রলি আমরা একটা বেড পেয়ে গেলাম, দ্য ম্যাসেটার মাসল ফর্মস দ্য বেড অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এরপর যদি আমরা একটু পেছনের দিকে চিন্তা করি, পেছনের দিকে যদি দেখেন, আমরা যদি র্যামাস অফ ম্যান্ডিবলের কথা এখন একটু দেখে নিই, র্যামাস অফ দ্য ম্যান্ডিবল, তাহলে দেখবেন দিস ইজ দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। This one is the ramus of the mandible. তাহলে এই যে ব্লু কালার দিয়ে দেখাচ্ছে যেটা, দিস ইজ দ্য ramus of the mandible. ওকে, তাহলে ramus of the mandible দেখেন প্রায় অর্ধেকটা জুড়ে, ramus of the mandible প্রায় অর্ধেকটা জুড়ে রয়েছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড ramus of the mandible অর্ধেকটা জুড়ে সে অবস্থান করতেছে। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড ramus অফ দ্য ম্যান্ডিবলের পোস্টেরিয়র যে কন্ডাইলার ফোসা এই বরাবর দিয়ে পেছনের দিকে এসেছে। এখন এই বরাবর যদি এটা আমরা মাসলের কথা চিন্তা করি, then এইদিকে যে আমাদের মাসল, দিস ইজ দ্য পোস্টার বেলি অফ দ্য ডাইগেস্টিক মাসল, পোস্টার বেলি অফ দ্য ডাইগেস্টিক মাসল। তাহলে এটা আমাদের একটা মাসল, পোস্টার বেলি অফ দ্য ডাইগেস্টিক মাসল। দিস ইজ দ্য স্টার্নোক্লেইডোমাস্টোয়েড মাসলস। তাহলে এই মাসল যেটা অ্যাটাচড উইথ দ্য mastoid process, this forms the floor of the or bed of the parotid gland. তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পেলাম সামনের দিকে আমাদের ম্যাসেটার মাসল রয়েছে, তার মিডিয়ালি রয়েছে আমাদের মিডিয়াল টেরিগয়েড মাসলস। পেছনের দিকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ডাইগেস্টিক মাসলস এবং স্টার্নোক্লেইডোমাস্টোয়েড মাসলস অল ফর্মস দ্য ফ্লোর অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, এবং সেই সাথে স্টাইলয়েড প্রসেসের সাথে যে মাসলগুলো লাগানো রয়েছে সেগুলো কিন্তু ফর্মস দ্য ফ্লোর অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের প্যারোটিড ডাক্ট এবং অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড আমরা দেখতে পেয়েছি। এখানে যদি খেয়াল করেন তাহলে দিস ইজ এ লাইভ, বলা যায় যে একদম জীবন্ত যে ফিগারটা এখানে দেখানো হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডে এখানে আমরা এখানে যদি খেয়াল করেন, দিস ইজ দ্য প্যারোটিড গ্ল্যান্ডের বাউন্ডারি, এটা হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, এবং এখানে তার ভিতরে কি কি স্ট্রাকচার আছে, কিভাবে এখানে ভেইন ফরমেশন হচ্ছে, আর্টারি গুলো রয়েছে, নার্ভ গুলো কিভাবে বেরোচ্ছে সেটা দেখানো হচ্ছে। এবং যদি একটু উপরের দিকে আপার বাউন্ডারিটা খেয়াল করেন, দিস ইজ দ্য আপার বাউন্ডারি, যেখানে এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসের জাস্ট নিচেই কিন্তু আমাদের আপার বাউন্ডারি শেষ। সো দ্য বেজ অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড অথবা পিরামিড অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ডের যেটা বেজাল পার্ট বা আপার পার্ট, সেটা কিন্তু এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসের উপরের দিকে, এর থেকে উপরে ওঠে না। এখন যদি আমরা ডাক্ট দেখতে যাই, প্যারোটিড গ্ল্যান্ডের ডাক্ট যদি আমরা দেখি তাহলে দেখবেন যে দিস ইজ দ্য ডাক্ট অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এইটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের ডাক্ট, যেটা এন্ট্রি বড অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড থেকে বের হচ্ছে, এবং এই ডাক্টটা দেখেন সোজা এভাবে চলে যাচ্ছে, এবং তার অবস্থান বলা হয়, তার অবস্থান হচ্ছে দেখেন এই লেভেল দিয়ে সেটা চলে যাচ্ছে। সো আপার জ লাইন বরাবর সে যায়, মানে এটা পাস করতেছে কোন দিক দিয়ে, আপার জ লাইন বরাবর দিয়ে যাচ্ছে, আপার জ লাইন। তার মানে এই ডাক্ট যেখানে ওপেন করবে, এই ওপেন ইজ রিলেটেড উইথ দ্য আপার জ, অথবা ওই বরাবর যে টুথ গুলো রয়েছে তার সাথে রিলেশন। সো আমরা যখন প্যারোটিড ডাক্টের ওপেনিং দেখবো তখন দেখবো যে ইট ইজ রিলেটেড উইথ দ্য সেকেন্ড মোলার টুথ, এটার সাথে রিলেটেড। এই ছবিটা যদি নিচের দিকে খেয়াল করি আমরা একটা জিনিস দেখতে পাবো, খেয়াল করেন, প্যারোটিড এইটা হচ্ছে আমাদের রামাস অফ দ্য ম্যান্ডিবল, দিস ইজ দ্য রামাস অফ দ্য ম্যান্ডিবল, এবং রামাস অফ দ্য ম্যান্ডিবলের এইটা হচ্ছে আমাদের আউটার সাইড, আউটার সাইড, এবং এইটা হচ্ছে আমাদের ইনার সাইড। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা, এইটা হচ্ছে ম্যাস্টয়েড প্রসেস, আর এটা হচ্ছে রামাস অফ দ্য ম্যান্ডিবল। সো রামাস অফ দ্য ম্যান্ডিবলে যদি আমরা বলি বাইরের সাইডে, সুপারফিশিয়াল সাইড বা বাইরের সাইডে যে মাসলটি অ্যাটাচড রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য ম্যাসেটার মাসল। সো এইটা হচ্ছে আমাদের ম্যাসেটার মাসল। আর যদি এখানে গ্ল্যান্ডের চেহারাটা খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, তাহলে আমরা এখানে দেখলাম দিস ইজ দ্য ম্যান্ডিবল, এবং এইটা হচ্ছে আমাদের মাসল, দ্যাট ইজ কল্ড দ্য ম্যাসেটার মাসল, এবং এইটা হচ্ছে আমাদের টেরিগয়েড মাসল, মিডিয়াল টেরিগয়েড মাসল। তাহলে আমরা যদি গ্ল্যান্ডের বাউন্ডারিটা দেখি, তাহলে আমাদের গ্ল্যান্ডের বাউন্ডারি হচ্ছে দেখেন এই যে আমাদের দিস ইজ দ্য গ্ল্যান্ড, দিস ইজ দ্য গ্ল্যান্ড, তাহলে এটা হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড, it overlies over the masseter muscles, posterior border of the ramus of the mandible, and as well as the medial pterygoid muscle, এই তিনটার উপর সে অবস্থান করে। এটা যদি আমরা ক্রস সেকশন করি, এটা একটা ক্রস সেকশন করে দেখানো হয়েছে, ক্রস সেকশন এভাবে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার যদি আরেকটা জিনিস আমরা খেয়াল করি এখান থেকে,
এইটা হচ্ছে একটা নার্ভ, দিস ইজ এ নার্ভ। এই নার্ভটা দেখেন প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে ঢুকলো। এটা যদি হয় প্যারোটিড গ্ল্যান্ডের পোস্টেরিয়র বর্ডার, সো এটা পোস্টেরিয়র বর্ডার দিয়ে ঢুকতেছে। এই নার্ভটা ঢুকে এইভাবে আস্তে আস্তে চলে গেল। তাহলে এর মিডিয়ালি বা ইনার সারফেসে আমরা দেখতে পাচ্ছি একটা ভেন, দিস ইজ এ ভেন, এন্ড তারপর একটা আর্টারি। আর একদম বাইরের দিকে যদি আমরা চিন্তা করি, দিস ইজ আ ম্যাস্টার্ড প্রসেস। তাহলে আমরা যদি আউটার টু ইনার চিন্তা করি, তাহলে আউটার টু ইনার যদি চিন্তা করি, সবচেয়ে বাইরের দিকে রয়েছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের কিছু পোর্শন। তার ডিপার পার্টে রয়েছে একটি নার্ভ, দ্যাট ইজ কল্ড দ্য ফেশিয়াল নার্ভ। এবং তারও ডিপার পার্টে যেটা রয়েছে একটা ভেন এবং একটা আর্টারি। সো প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে ভেরি ভাইটাল থ্রি স্ট্রাকচার রয়েছে, একটা নার্ভ রয়েছে, একটা ভেন রয়েছে, একটা আর্টারি রয়েছে। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড এক্সটেন্ড যদি আমরা বলি, প্যারোটিড গ্ল্যান্ড ইজ টু সফট টু বি প্যালপেবল। প্যারোটিড গ্ল্যান্ড এতই সফট যে এটাকে আসলে প্যালপেট করা সম্ভব না। অনেক ক্ষেত্রে ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে প্যালপেট করা অনেক সময় যায় না। এবং এই জন্য এটাকে একটা অ্যানাটমিক্যাল বাউন্ডারিটা জানতে হয়, যে প্যারোটিড গ্ল্যান্ডের লোকেশন যদি আপনি অ্যানাটমিক্যাল বাউন্ডারি না জানেন, তাহলে এটা প্যালপেট করে সবসময় আপনি ধরতে পারবেন না। অ্যান্ড ইট ইজ নট কনফাইন্ড অনলি টু দ্য প্যারোটিড বেড, এবং এটা বেডের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এক্সটার্নাল অডিটরি মেটাস টু আপার পার্ট অফ দ্য ক্যারোটিড ট্রায়াঙ্গল পর্যন্ত এক্সটেন্ড করতে পারে না। উপরের থেকে নিচের দিকে মানে অ্যাবভ ডাউনওয়ার্ডস তার এক্সটেনশন হচ্ছে এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস থেকে শুরু করে ক্যারোটিড ট্রায়াঙ্গুলার পর্যন্ত চলে যাবে। এন্ড পোস্টেরিয়রলি এটা ওভারল্যাপ করে দ্য স্টার্নাক্লেইডোমাস্টাইড মাসল এন্ড দ্য মিডিয়াল টেরিগয়েড মাসল। অ্যান্টেরিয়রলি ইট এক্সটেন্ডস ওভার দ্য ম্যাসেটার, ম্যাসেটারের উপর দিয়ে এক্সটেন্ড করে। সো এখন যদি আমরা একটু আগে আমরা যেটা প্যারোটিড গ্ল্যান্ড দেখলাম, তাহলে প্যারোটিড গ্ল্যান্ড যদি আমরা দেখি, দিস ইজ দ্য প্যারোটিড গ্ল্যান্ডের বাউন্ডারি। এটা আমরা দেখলাম প্যারোটিড গ্ল্যান্ড। ওকে, প্যারোটিড গ্ল্যান্ডের এখন একটা দেখতে পাবো দিস, এই যে ছোট্ট একটা গ্ল্যান্ডটাকে আমি দেখেছিলাম, দিস পোর্শন, এই পোর্শন টুকুটা নাম দিয়েছিলাম দিস পোর্শন, দিস ইজ কল্ড দ্য অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড। এবং তার নিচে একটি পোর্শন রয়েছে, দিস ইজ দ্য দিস ইজ দ্য প্যারোটিড ডাক্ট। এই সামনের দিকের পোর্শনটাকে আমরা বলেছিলাম দিস ইজ দ্য অ্যান্টেরিয়র বর্ডার। এই পোর্শনটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র এটা। তাহলে এইটা আমাদের পোস্টেরিয়র, এইটা হবে আমাদের সুপিরিয়র। এই কথাগুলো বলার অনেক গুরুত্ব আছে, কারণ আমরা এরপরে অ্যানাটমিক্যাল কোরিলেশন গুলো পড়বো। এটা সুপিরিয়র, তাহলে এইটা হচ্ছে আমাদের ইনফিরিয়র অথবা লোয়ার বর্ডার। ওকে, তাহলে এখন দেখেন এই স্ট্রাকচারটার নাম হচ্ছে এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস। তাহলে এখন যদি আপনি তাকান দেখেন, অল দ্য ভাইটাল স্ট্রাকচার, মোস্ট অফ দ্য ভাইটাল স্ট্রাকচার গুলো কিন্তু ক্রস করতেছে সব এন্টেরিয়র বর্ডার দিয়ে, এই বর্ডার দিয়ে। তাকে দেখেন, একটা চলে যাচ্ছে নার্ভ, একটা নার্ভ, দিস নার্ভ ইজ কল্ড দা টেম্পোরাল ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ। তার মানে ফেশিয়াল নার্ভ একটা ব্রাঞ্চ দিতে চলে যাচ্ছে। তারপরে দেখেন এই আর একটা নার্ভ, এটাকে বলা হচ্ছে জাইগোমেটিক ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ। তারপর দেখেন এইটা একটা নার্ভ, এটাকে বলে বাক্কাল ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ। তারপরে এইটা হচ্ছে, এটাও বাক্কাল নার্ভ, এইটা হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ। and it is a cervical branch of the facial nerve. তার মানে anterior border of the parotid gland is very important। এর মধ্যে তো অনেক স্ট্রাকচার বের হচ্ছে। এখন এই স্ট্রাকচার গুলো ঢুকলো কোন দিক দিয়ে, স্ট্রাকচার গুলো ঢুকলো কোন দিক দিয়ে সেটা যদি খেয়াল করেন, তাহলে দেখেন দিস ইজ এ বান্ডল অফ নিউরোভাস্কুলার স্ট্রাকচার। এটা ইন করেছে, এর মধ্যে একটা রয়েছে ভেন, ভিতে ভেন, এতে আর্টারি, এনতে নার্ভ। এই তিনটা স্ট্রাকচার দেখেন পোস্টেরিয়র বর্ডার অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড ইন করেছে। পোস্টেরিয়র বর্ডার ইন করার পরে সে প্রসিড করতে করতে সে এন্টার বর্ডার বের হবে। বেরোনোর সময় সে এখন ডিভাইড করে ব্রাঞ্চিং হয়ে গেছে। নার্ভ পাঁচটা ভাগে বিভক্ত হয়েছে। পাঁচ ভাগে বিভক্ত হওয়ার আগে সে দুই ভাগে বিভক্ত হয়েছিল, সেটা আমরা পরের স্লাইডে দেখবো। তাহলে এই বরাবর এসে আমাদের ফেশিয়াল নার্ভ দুটো ভাগে বিভক্ত হলো, উপরের দিকে একটা ব্রাঞ্চ, নিচের দিকে একটা ব্রাঞ্চ, উপরের দিকে একটা ব্রাঞ্চ, নিচের দিকে একটা, উপরের দিকে যেটা জাইগোমেটিকো টেম্পোরাল, নিচের দিকে সার্ভাইকো ফেশিয়াল। এই ব্রাঞ্চ গুলো থেকে আবার উপরে নিচে ভাগ হয়ে যাচ্ছে, নিচের দিকে সে আপার ব্রাঞ্চ থেকে তিনটা, নিচের থেকে আপার জাইগোমেটিকো ফেশিয়াল থেকে দুটি ব্রাঞ্চ বের হচ্ছে, আর নিচের দিকে সার্ভাইকো ফেশিয়াল থেকে তিনটি বের হচ্ছে। এখন যদি আরেকটা জায়গা আমরা দেখি, এখানে খেয়াল করেন একদম আপার বর্ডার, দিস ইজ দ্য আপার বর্ডার, দিস ইজ দ্য লোয়ার বর্ডার। আপার বর্ডারের দিকে যদি চিন্তা করেন, দেখেন প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে কতগুলো ঘটনা ঘটছে। আপার বর্ডার দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি কি? এখানেও সে আগে এসে ভেই এ এন ভ্যান ভ্যান সম্পর্কটা বডির ম্যাক্সিমাম জায়গাতে মেনটেন হবে। দেখেন একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন, তার পাশে রয়েছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, তার পাশে রয়েছে অরিকুলো টেম্পোরাল নার্ভ। তিন জায়গা থেকে এসেছে। নিচ থেকে যখন আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এইভাবে গেল,
এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এইভাবে যে দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে, একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, আরেকটা হয়ে যাবে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। ম্যাক্সিলারি আর্টারি চলে গেল এইদিকে, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি চলে গেল উপরের দিকে, তাহলে এটা আমাদের সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এরপরে যদি আমরা দেখি সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন যেটা আমরা বলছি, দেখেন সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন, এই সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন উপর থেকে আসলো, এইটা এখন আমাদের ম্যাক্সিলারি ভেনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে রেট্রোম্যান্ডিবুলার ভেন। তাহলে উপর থেকে আসছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন, এদিক থেকে আসবে আমাদের ম্যাক্সিলারি ভেন, দুইটা ভেন মিলে তৈরি হবে রেট্রোম্যান্ডিবুলার ভেন। এই রেট্রোম্যান্ডিবুলার ভেন নিচের দিকে এসে দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে, দিস ইজ টু ভেন। তাহলে রেট্রোম্যান্ডিবুলার ভেন উপর থেকে নিচে এসে দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন। তাহলে অ্যান্টেরিয়র ডিভিশন অফ রেট্রোম্যান্ডিবুলার ভেন এবং পোস্টেরিয়র ডিভিশন অফ রেট্রোম্যান্ডিবুলার ভেন দুটো দুই কাজে চলে যাবে। অ্যান্টেরিয়র ডিভিশন যুক্ত হবে আমাদের কমন ফেসিয়াল ভেন যেটা রয়েছে, আমরা জানি আমাদের ফেসিয়াল ভেন যেমন আর্টারি পড়ছে ওরকম একটা ভেন রয়েছে, ফেসিয়াল ভেনের সাথে অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য রেট্রোম্যান্ডিবুলার ভেন যুক্ত হয়ে তৈরি করবে আমাদের কমন ফেসিয়াল ভেন। আর পোস্টেরিয়র ডিভিশন যেটা, এটা আমাদের জুগুলার ভেন ফরমেশন করবে, এক্সটার্নাল জুগুলার ভেন ফরমেশন করবে। ওকে, তাহলে এখন দেখেন, তাহলে আমরা যদি প্যারোটিড গ্ল্যান্ডকে এখন ডিসেক্ট করতে চাই, ডিসেক্ট করলে আমরা কতগুলো জিনিস পাচ্ছি, ভেইন পাচ্ছি, আর্টারি পাচ্ছি, নার্ভ পাচ্ছি, রিলেশন গুলো। এখন এই যে স্ট্রাকচার গুলো এতগুলো কথা বললাম, একটা ভেইন, একটা আর্টারি, একটা নার্ভ, এগুলো আসলে কোন প্লেনে থাকে, কোথায় থাকে, এই দিস ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইটা আমরা যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড দ্য অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড, এবং তার নিচে রয়েছে আমাদের প্যারোটিড ডাক্ট। তাহলে অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড, ইট ইজ এ পার্ট অফ প্যারোটিড গ্ল্যান্ড ইটসেলফ, এবং সেটা ডিটাচড হয়ে চলে গেছে এবং ফরওয়ার্ড এক্সটেনশন, দিস ইজ কল্ড অ্যাক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড, এবং ইট লাইস বিটুইন দ্য জাইগোমেটিক আর্টস এবং প্যারোটিড ডাক্ট, এই দুটোর মাঝখানে অবস্থান করে। প্যারোটিড গ্ল্যান্ডের আমরা যদি ক্যাপসুলের কথা বলি, প্যারোটিড গ্ল্যান্ড তার ক্যাপসুলার অ্যাটাচমেন্ট পায়, একটা বিশেষ মানে বৈশিষ্ট্য রয়েছে তার ক্যাপসুলার অ্যাটাচমেন্টে। আমরা সার্ভাইকাল ফাসা পড়েছি, ডিপ সার্ভাইকাল ফাসা, ডিপ সার্ভাইকাল ফাসাটাই মূলত প্যারোটিড গ্ল্যান্ডকে এনক্যাপসুলেটেড করে রাখে। তাহলে দেখেন ডিপ সার্ভাইকাল ফাসার কথা যদি বলি, ডিপ সার্ভাইকাল ফাসা, ঠিক দিস ইজ জাইগোমেটিক প্রসেস, এখান থেকে ডিপ সার্ভাইকাল ফাসা স্প্লিট করলো, ডিপ সার্ভাইকাল ফাসা স্প্লিট করে দেখেন এই বরাবর এসে উপরের দিকে এই যে দুটো, তাহলে একদম বাইরের দিকে একটা সুপারফিশিয়াল লেয়ার আর ভেতরের দিকে রয়েছে আমাদের ডিপার লেয়ার, এই দুটো লেয়ারের মাধ্যমে সে প্যারোটিড গ্ল্যান্ডকে এনক্লোজ করে নিচের দিকে চলে আসে। এখন সুপারফিশিয়াল লেয়ার অথবা আউটার লেয়ার অফ দিস ডিপ সার্ভাইকাল ফাসা দ্যাট ইনভেস্টিং দ্য প্যারোটিড গ্ল্যান্ড, এটা হচ্ছে মোর থিকার, এবং এটাকে বলা হয় প্যারোটিডো ম্যাসেটারিক ফাসা, এবং এটাই মূলত থিকার থাকে। তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের বাইরের দিকে যে ফাশাল কাভারিং থাকবে, এই ফাশাল কাভারিং ইজ থিকার দেন দ্য ইনার কাভারিং। তাহলে এই আউটার কাভারিংটা, এটা কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডকে এক্সপান্ড করতে দেয় না। এখন যদি ইনার সাইডে চিন্তা করেন, মানে মিডিয়াল সাইডের কথা চিন্তা করেন, দিস মিডিয়াল সাইডে কি রয়েছে, প্রাইমাস অফ দ্য ম্যান্ডিবল রয়েছে, তার মানে এই মিডিয়াল সাইডে কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডকে এক্সপান্ড করতে পারবে না। তার মানে প্যারোটিড গ্ল্যান্ড এমন একটা জায়গায় বসে আছে যার ইনার সারফেসে বা মিডিয়াল সারফেসে রয়েছে বোনস, যার আউটার সারফেস বা স্কিন সারফেসের দিকে একটা থিক ফাশাল লেয়ার রয়েছে। সো এখন যদি এমন একটা ঘটনা ঘটে, এখানে একটা অ্যাবসেস হলো অথবা কোনো ইনফেকশন হলো, যার ফলে কালেকশন গুলো এখানে জমবে, তাহলে এই প্যারোটিড গ্ল্যান্ডে যদি কোনো ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, তার প্যারোটিড গ্ল্যান্ড সোলেন আপ হবে, সোলেন আপ হলে প্যারোটিড গ্ল্যান্ড কিন্তু এক্সপান্ড করতে পারে না, যার ফলে সে ওভারলাইং যে ডিপ ফাসা রয়েছে তার উপর প্রেসার ক্রিয়েট করে। এখন এই ওভারলাইং ডিপ ফাসার মধ্যে একটা নার্ভ রয়েছে, এই বরাবর একটা নার্ভ থাকে, দের ইজ এ নার্ভ, এটাকে বলা হয় গ্রেট অরিকুলার নার্ভ, ইট ইজ এ সোমাটিক নার্ভ। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড যখন ইনফ্লামড হবে অথবা এর মধ্যে কোনো কালেকশন জমবে, এটা এক্সপান্ড করার জায়গা পায় না, কারণ তার ইনার সারফেসে অথবা মিডিয়াল সারফেসে রয়েছে বনি স্ট্রাকচার, তার আউটার সারফেসে রয়েছে ডিপ ফাসা, সার্ভাইকাল ফাসার সুপারফিশিয়াল লেয়ার, যেটা থিকেন্ড, মোর থিকার। সো প্যারোটিড গ্ল্যান্ড একটা চিপার মধ্যে আটকায় পড়েছে, যেখানে সে এক্সপান্ড করতে পারে না, যখন সে ইনফ্লামড হয় অথবা সোলেন হয়, সে প্রেসার ক্রিয়েট করে ওভারলাইং ফাসার উপরে, যার ফলে এটা খুবই ভেরি টেন্স হয়ে থাকে। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং হলে এটা ভেরি মাচ পেইনফুল হয়, বিকজ এটা টেন্স হয়,
ওভারলাইং ডিপ ফাশার উপর সে প্রেসার ক্রিয়েট করে, কারণ এক্সপান্ড করতে পারে না। যেখানে এক্সপান্ড করতে পারে সেখানে পেন হয় না। সেই সাথে সে ওভারলাইং যে গ্রেট অরিকুলার নার্ভ রয়েছে সার্ভাইকাল প্লেক্সাস থেকে, যেটা নার্ভ আসে গ্রেট অরিকুলার নার্ভ, এই নার্ভের উপরে প্রেসার ক্রিয়েট করে। এটা যেহেতু সোমাটিক নার্ভ, সো এই প্যারোটিড গ্ল্যান্ড যখনই সোমাটিক নার্ভের উপরে প্রেসার ক্রিয়েট করে তখন কিন্তু সে পেন ফিল করে এবং সিভিয়ার পেন ফিল করে। যেমন দেখেন অ্যাপেন্ডিসাইটিস যখন হয়, অ্যাপেন্ডিসাইটিস হলে নর্মালি কোনো পেন হওয়ার কথা না। যখনই ইনফ্লামড অ্যাপেন্ডিক্স প্যারেটাল পেরিটোনিয়ামের এখানে টাচ করে, প্যারেটাল ওয়ালে সে টাচ করে, তখনই কিন্তু সেখানে পেন সেন্সেশন তৈরি হয়। ঠিক তেমনি আমাদের প্যারোটিড গ্ল্যান্ড যদি সোয়েলিং হয়ে সে এক্সপান্ড করার জায়গা পেত তাহলে নর্মালি এত পেন ক্রিয়েট করতো না। কিন্তু যেহেতু প্যারোটিড গ্ল্যান্ডের সোয়েলিং হওয়ার পরে সে এক্সপান্ড করতে পারে না, ওভারলিং ডিপ ফাশার উপরে সে প্রেসার ক্রিয়েট করে, এবং এই ডিপ ফাশার মধ্যে রয়েছে আমাদের গ্রেট অরিকুলার নার্ভ, সো ইট বিকামস ভেরি মাচ পেইনফুল। তাহলে দিস ইজ দ্য জাইগোমেটিক প্রসেস, এবং মিডিয়ালি দেখতে পাচ্ছি টেম্পারিং প্রসেস। এবং আমাদের ডিপ সার্ভাইকাল ফাশা এটা স্প্লিট করে দুটা লেয়ারে বিভক্ত হয়, এবং বাইরের লেয়ারটাকে বলা হয় দিস ইজ ইনভেস্টিং লেয়ার, যার বাইরের লেয়ারটার একটা নাম রয়েছে প্যারোটিডো ম্যাসেটেরিক ফাশা, যেটা অ্যাকচুয়ালি মোর থিকার দেন দ্য ইনার লেয়ার। হ্যাঁ, এই ছবিটা যদি দেখি তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। দিস ইজ দ্য জাইগোমেটিক বোনস, এবং এইটা হচ্ছে আমাদের দিস ইজ দ্য আউটার লেয়ার অফ দ্য সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা, এবং দিস ইজ দ্য ইনার লেয়ার, এটা হচ্ছে ইনার লেয়ার, এটা ইনভেস্ট করে আছে। তাহলে এখন দেখেন এখানে আমরা একটা নার্ভ দেখতে পাবো, দিস ইজ দ্য গ্রেট অরিকুলার নার্ভ, দিস ইজ দ্য গ্রেট অরিকুলার নার্ভ, গ্রেট অরিকুলার নার্ভ। এখন এর বাইরে আমরা ছোট ছোট বেশ কিছু স্ট্রাকচার দেখতে পাবো। দেখেন এই বড় বড় রয়েছে আমাদের কিছু লিম্ফ নোড, দিস ইজ কল্ড, আমরা যে প্রি অরিকুলার লিম্ফ নোডটা দেখি, প্রি অরিকুলার লিম্ফ নোড, এটা মূলত এই লিম্ফ নোড গুলো, যেটা প্রি অরিকুলার লিম্ফ নোড, এখানে স্কিনে জাস্ট নিচে লিম্ফ নোড গুলো থাকবে আউটসাইড দা ডিপ ফাসা। এখানে আরো কিছু নার্ভ রয়েছে। এখন যদি আমরা ইনার সারফেসে বা মিডিয়ালি দেখতে চাই, এটা একটা ক্রস সেকশন ছবি, তাহলে আমরা যদি মিডিয়ালি দেখতে চাই, দেখেন দিস ইজ স্টাইলয়েড প্রসেস, এবং তার সাথে একটা মাসুল অ্যাটাচমেন্ট রয়েছে, আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি রয়েছে, এই বরাবর আমাদের ফ্যারিঞ্জিয়াল ওয়াল রয়েছে, ফ্যারিঞ্জিয়াল ওয়ালের সাথে একটা টাচ করে থাকবে পোস্টার মিডিয়াল বাউন্ডারি অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে এখন দিস ইজ দ্য গ্ল্যান্ড এন্ড দিস ইজ দ্য নার্ভ, গ্রেট অরিকুলার নার্ভ। এরপর যদি দেখেন প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে তিনটা ভাইটাল স্ট্রাকচার রয়েছে। এই যে দেখেন প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে তিনটা ভাইটাল স্ট্রাকচার, আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস, বাইরে থেকে ভিতরে যদি আমরা দেখি, বাইরে থেকে ভিতরে দেখলে দিস ইজ দ্য নার্ভ which is called the facial nerve. তারপরে this is a vein, this is the retromandibular vein, and this is an artery, this is external carotid artery. তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস যদি আমরা দেখি, তাহলে একদম বাইরের দিকে দেখতে পাবো একটা নার্ভ, দ্যাট ইজ কল্ড দ্য ফেসিয়াল নার্ভ, তার মিডিয়ালে আমরা দেখতে পাবো একটা ভেন, তার মিডিয়ালে দেখতে পাবো একটা আর্টারি। তাহলে বাইরে থাকবে নার্ভ, মাঝখানে থাকবে ভেন, তারপরে থাকবে আর্টারি। So infection of the parotid gland, most commonly এটা viral infection মাউস ভাইরাস দিয়ে হয়, এবং parotid swelling is very much painful because stressing the parotid capsule, parotid এর বাইরের দিকে শীত থেকে এটাকে স্ট্রেস করে, এবং it stimulates the great auricular nerve, great auricular nerve কে এটা প্রেসারাইজ করে, যার ফলে এটা পেইন সেন্সেশন আরো বেশি হয়। এবং পেন কখন বাড়বে কখন কমবে, এখন যদি প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে থাকে কি সেরাস সিক্রেশন, প্যারোটিড গ্ল্যান্ড স্টিমুলেশন পাবে কখন? প্যারোটিড গ্ল্যান্ড আমরা জানি যেটা অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে এটা কন্ট্রোল হয়, প্যারাসিম্পেথেটিক যেটা আমাদের গ্যাংলিয়া রয়েছে, অটিক গ্যাংলিয়া এটাই মূলত কন্ট্রোল করে। তাহলে একটা মানুষ যখন ম্যাস্টিকেশন করলে তার স্যালাইভেশন হবে, সো স্যালাইভা প্রডিউস হবে কোথায় থেকে? প্যারোটিড গ্ল্যান্ড থেকে। তাহলে একটা মানুষের এমনিতেই প্যারোটিড গ্ল্যান্ড সোলেন হয়ে আছে ডিউ টু ইনফ্লামেশন, এরপর যখন সে স্যালাইভেশন করা শুরু করলো, ম্যাস্টিকেশন করলো, স্যালাইভেশন করতেছে, তখন কি প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে তার কালেকশন অফ সিক্রেশন বেড়ে যাবে। কালেকশন অফ সিক্রেশন বাড়লে তখন কি তার টেন্স এটা আরো বেড়ে যাবে, যার ফলে ওভারলাইং নার্ভ এবং ক্যাপসুল আরো বেশি প্রেসারাইজড হবে, তাহলে তখন তার পেন বাড়বে। সো যখন খাওয়া সে শুরু করবে, ম্যাস্টিকেশন করবে, তখন তার পেন বেড়ে যাবে। এখন কিছুক্ষণ যদি এভাবে সে খাইতে থাকে, তাহলে একটা সময় তার স্যালাইভা গুলো, প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন গুলো প্যারোটিড ডাক্টের মাধ্যমে ভেস্টিবুল অফ দ্য মাউথ, মাউথ ক্যাভিটির মধ্যে চলে আসবে। তখন কি ডাক্টের মধ্যে এই সিক্রেশন আসার ফলে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে কালেকশন অফ সিক্রেশন কমে যাবে। তাহলে শুরু দিকে তার পেন বাড়বে বিকজ অফ সিক্রেশনস অফ দ্য স্যালাইভা ফ্রম দ্য প্যারোটিড গ্ল্যান্ড। আর কিছুক্ষণ পরে তার পেন কমে যাবে, খাওয়ার পরে তার পেন কমে যাবে। কেন? তার প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে সিক্রেশন এখন কমে গেছে, কমে যাওয়ার ফলে এখন তার টেনশন কমে গেছে, সো টেন্সনেসটা কমে গেছে, যার ফলে তার এখন
সিক্রেশন কমে গেছে, সো তার টেন্ডারনেস কমে যাবে। তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের পেইনফুল সোয়েলিং থাকলে পেন অ্যাক্সিলারেটেড বাই টেকিং মিল, মিল নেওয়ার সময় তার পেন বাড়বে। কেন বাড়বে? ইনক্রিজড প্যারোটিড সিক্রেশন বিকজ অফ ম্যাস্টিকেশন, যেহেতু স্টিমুলেশন চলে আসবে, তাহলে টেনশন বেড়ে যাবে। এরপর যখন সে খাইতে থাকবে তার খাবারের সাথে সাথে স্যালাইভা গুলো মাউথ ক্যাভিটির মধ্যে চলে আসবে, তখন প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে সোয়েলিংটা কমে যাবে, টেন্সনেস কমে যাবে, তাহলে কি হবে? তার পেনটা কমে যাবে। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড ইজ দ্য অনলি এক্সেপশন যেখানে খাওয়ার সময় ব্যথা বাড়বে এবং খাওয়ার পরে ব্যথা কমে যাবে। সো আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, যেটা একটু ব্যতিক্রমে, আপনি নর্মালি হঠাৎ করে আপনাকে এই ধরনের প্রশ্ন করলে আপনি অ্যান্সার করতে পারবেন না, বাট এখন আপনি যেহেতু বুঝতে পেরেছেন বিষয়টা, so আপনার কাছে এখন নাও ইট ইজ ভেরি ইজি যে পেন অফ প্যারোটিড সোয়েলিং ফলোইং মাম্প ইনক্রিজেস খাওয়ার আগে পরে নাকি ডিউরিং মিল, কোনটার সময় বেশি হবে? পেন ইনক্রিজ করবে কখন? বিফোর মিল, ডিউরিং মিল, আফটার মিল? ওকে, এরপর দেখেন প্যারোটিড গ্ল্যান্ডের যদি আমরা এর মরফোলজিটা দেখি, এটা আমাদের একটু বুঝতে হবে মরফোলজিটা। আমরা প্যারোটিড গ্ল্যান্ড একটু 3D স্ট্রাকচার টাইপের আপনাকে বুঝতে হবে, নাহলে প্যারোটিড গ্ল্যান্ডটা বুঝবেন না। আমরা যদি প্যারোটিড গ্ল্যান্ডকে একটা ক্রস সেকশন করি, ক্রস সেকশন মানে একদম ট্রান্সভার্সলি সেকশন করি, যেমন এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ছবিটা থেকে আমরা একটু পিক আপ করে নিই যে আমরা এই বরাবর প্যারোটিড গ্ল্যান্ডটাকে কেটে নিতে যাচ্ছি। ধরুন আমরা এরকম ভাবে কেটে নিলাম। তাহলে এইরকম ভাবে কেটে নিলে আমরা স্টাডি করব উপরের পার্টটাকে। আমরা যদি স্টাডি করি, আমরা পরের ছবিতে দেখবো প্যারোটিড গ্ল্যান্ডের আমরা বলেছিলাম যে একটা অ্যাপেক্স থাকে, অ্যাপেক্সটা থাকে নিচের দিকে এবং বেসটা থাকে উপরের দিকে, সারফেস রয়েছে, থ্রি বর্ডার রয়েছে। আমরা যদি দেখি প্যারোটিড গ্ল্যান্ডের ক্রস সেকশন যদি দেখি, তাহলে এখানে খেয়াল করুন, এইটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বাউন্ডারি, তার মানে এইদিকে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার থাকবে। এটা একটা পিরামিডাল, একটা মানে ট্রায়াঙ্গুলার শেপ স্ট্রাকচার, প্যারোটিড গ্ল্যান্ড কিন্তু ট্রায়াঙ্গুলার শেপ স্ট্রাকচার। তাহলে এইটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার, এই দিক দিয়ে আমাদের মিডিয়াল বর্ডার রয়েছে, এবং এইটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র বর্ডার। তার মানে প্যারোটিড গ্ল্যান্ডের শেপটা কেমন একটু ভালো করে দেখেন, এইরকম, এটা ট্রায়াঙ্গুলার শেপ। এখন এই তথ্যটা কেন ইম্পর্টেন্ট? বাইরের দিকে দেখেন, দিস ইজ দা সুপারফিশিয়াল সারফেস, তার মানে এই সাইডে রয়েছে স্কিন, আর এইটা হচ্ছে আমাদের ডিপার সারফেস। এই তথ্যটা ইম্পর্টেন্ট, আমরা একটু পরে দেখবো পেটেজ ফেসিও ভেনাস যে ডিসেকশন প্লেন, এটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি এখানে দেখি, আমাদের যে নিউরোভাস্কুলার স্ট্রাকচার গুলো ইন করে, দেখবেন ফেসিয়াল নার্ভটা ইন করে থ্রু দা পোস্টেরিয়র সারফেস ইন করে, এই বরাবর ইন করে। এখন এই যে গ্ল্যান্ড, এখানে আমরা ট্রায়াঙ্গুলার একটা সেকশন দেখালাম, এই গ্ল্যান্ডটা ট্রায়াঙ্গুলার কিন্তু এইভাবে পুরোপুরি থাকে না। এটা যদি আমরা খেয়াল করেন, এই গ্ল্যান্ডটা এর একটা ডিপার পার্ট এবং একটা সুপারফিশিয়াল পার্ট রয়েছে, এবং এই সুপারফিশিয়াল পার্টটা লার্জার দেন ডিপার পার্ট। তাহলে কিরকম থাকে একটু খেয়াল করুন। এখন এটা যদি আমাদের প্যারোটিড গ্ল্যান্ড হয়, তাহলে দেখেন একটা বড় পোর্শন, এই বাইরের একটা বড় পোর্শনটা হচ্ছে সুপারফিশিয়াল পার্ট, এবং ভেতরের এই স্মল পোর্শনটা হচ্ছে ডিপ পার্ট। তাহলে এটা কানেক্টেড আছে কি দিয়ে? দের ইজ এ স্টক, কানেক্টিং স্টক, এইটা দিয়ে কানেক্টেড রয়েছে। তাহলে বাইরের বড় পোর্শনটা হচ্ছে সুপারফিশিয়াল পার্ট, ইনার স্মল পোর্শন হচ্ছে ডিপার পার্ট। তার মানে যদি এরকম ভাবে আমি দেখি, দিস লার্জার এরিয়া, এই এরিয়াটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পার্ট, এবং দিস স্মল এরিয়া হচ্ছে আমাদের ডিপার পার্ট। এবং এই সুপারফিশিয়াল পার্টের সাথে ডিপার পার্টের কানেকশন, দের ইজ এ স্টক, কানেক্টিং স্টক, অথবা বলতে পারেন এখানে একটা ইসমাস থাকে। তাহলে আমাদের যে নিউরোভাস্কুলার স্ট্রাকচার গুলো, ভেন, আর্টারি, নার্ভ, স্পেশালি দ্য ফেসিয়াল নার্ভ, তাহলে ফেসিয়াল নার্ভটা যখন ইন করে এই বরাবর দিয়ে যায়, তাহলে ফেসিয়াল নার্ভ যখন কোর্স করবে, ফেসিয়াল নার্ভ যখন পাস করবে, ফেসিয়াল নার্ভ যাবে থ্রু দিস পাথওয়ে। দিস ইনফরমেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফেসিয়াল নার্ভের একটা রয়েছে আউটার লার্জার পার্ট, সুপারফিশিয়াল লার্জার পার্ট, এবং ইনার
ডিপার পার্ট যেটা স্মলার পার্ট, এই দুটোর মাঝখানে সংযোগ রক্ষা করে যেটা, সেটাকে বলা হয় ইসমাস। যেমন থাইরয়েড গ্ল্যান্ডের আমরা দেখেছি যে দুইটা লোব কানেক্টেড বাই ইসমাস, ঠিক তেমনই এইরকম একটা ব্যাপার যে আউটার লোব আর ইনার লোব, ইনার লোব এবং আউটার লোবের মাঝখানে সংযোগ স্থাপন করেছে, সেটা হচ্ছে ইসমাস বলা হয়। তাহলে আমাদের যে ফেসিয়াল নার্ভ, আমাদের যে ভেসেল, নিউরোভাস্কুলার বান্ডল, এইটা মূলত অবস্থান করে থ্রু দিস ইসমাস, এই ইসমাসের মধ্য দিয়ে যায়। তাহলে এখন আপনি যখন সার্জারি করবেন তখন যদি আপনার ডিসেকশন প্লেন হয় এই বরাবর দিয়ে, সো আপনার যখন ডিসেকশন প্লেন হয় এই বরাবর দিয়ে, তাহলে দেখবেন আপনার অপারেশন হয়ে গেছে, বাট দ্য নার্ভ অ্যান্ড ভেসেল ইজ নট ইনজিউরড। তাহলে আপনার ডিসেকশন প্লেন হবে এভব দ্য নার্ভ অ্যান্ড ভেসেলস, এই প্লেনটাকে বলা হয় পেটিস ফেসিও ভেনাস প্লেন, পেটিস ফেসিও ভেনাস প্লেন। সো আমরা পরের ছবিতে এটা দেখতে পাবো। তাহলে আমরা বলেছিলাম যে এখানে আউটার লার্জার পার্ট এন্ড ইনার স্মল পার্ট বলেছি, এবং মাঝখানে যেটা সেটা হচ্ছে ইসমাস। তাহলে আমরা যদি দেখি ডিসেকশন প্লেনটা, তাহলে আমাদের যে নিউরোভাস্কুলার স্ট্রাকচার, দ্য ফেশিয়াল নার্ভ স্পেশালি যেটা ইন করে থ্রু দ্য পোস্টেরিয়র মিডিয়াল বর্ডার, এই পোস্টেরিয়র মিডিয়াল বর্ডার যেটা ইন করতেছে এবং এটা এক্সিট করতেছে থ্রু দ্য অ্যান্টেরিয়র বর্ডার এক্সিট করে। সো আপনি যখন একটা অপারেশন করবেন, ইনসিশন দিবেন, তখন আপনার টার্গেট থাকবে এর বাইরে দিয়ে অপারেশন করা। তাহলে এই ছবিতে যদি আমরা দেখি, এই ছবিতে খেয়াল করেন, তাহলে এইটা হচ্ছে আমাদের র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। তার মানে এটা ক্রস সেকশন দেখানো হয়েছে, এটা আমাদের ম্যান্ডিবল। এইটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড মানে ব্যাক সাইডের ভিউ, যেটা আমাদের ম্যাস্টার্ড প্রসেস দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের বাউন্ডারি, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র বর্ডার, এইটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে এইদিকে রয়েছে আমাদের পোস্টার, তার মানে এই বড় এরিয়াটা, দিস লার্জ এরিয়া ইজ দ্য পোস্টার মিডিয়াল সারফেস, এটা হচ্ছে আমাদের পোস্টার মিডিয়াল সারফেস। এইটা হচ্ছে আমাদের অ্যান্ট্রোমিডিয়াল সারফেস, এবং এইটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল সারফেস অথবা আউটার সারফেস। সো এখন এই পুরো স্ট্রাকচারটাকে আপনি দেখতে পাচ্ছেন, এটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার, মানে পুরোটা এখন ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার। এই ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারের এখন আমরা দেখবো আউটার লার্জার পার্ট আর ইনার স্মলার পার্ট। তাহলে এখন যদি আমরা এটাকে দেখি, দেখেন এই বরাবর যদি আমরা এটা দেখাই, তাহলে দেখবেন যে বড় একটা এরিয়া, পুরো এরিয়া জুড়ে রয়েছে এই যে আউটার, অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে আউটার লার্জার পার্ট, এবং ভিতরে দেখি স্মলার পার্ট। এখন এখানে যে জিনিসটা আপনি দেখতে পাবেন, দিস ইজ দা দিস ইজ দা ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভের জন্ম হয়েছে আহ, আমাদের যে পন্স থেকে জন্ম হওয়ার পরে সে কোর্স নিয়ে ফাইনালি ক্রানিয়াম থেকে এক্সিট করে স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন, স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন। সো এই ফোরামেন দিয়ে বেরোনোর পরে এই ফেসিয়াল নার্ভ পোস্টেরিয়র মিডিয়াল বর্ডার, দিস ইজ দ্য পোস্টেরিয়র মিডিয়াল বর্ডার দিয়ে ঢুকবে, পোস্টেরিয়র বর্ডার অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড দিয়ে ইন করলো। ইন করার পরে এইটা ইট ইজ দ্য মোস্ট সুপারফিশিয়াল স্ট্রাকচার উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড, সবার বাইরে রয়েছে এই নার্ভ। ব্যাস, এই নার্ভটা এক্সিট করবে কোন দিকে, অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ডে। এই নার্ভের নিচে যে স্ট্রাকচারটি অবস্থান করতেছে, দিস ইজ দা ইন্টার আমাদের রেট্রোম্যান্ডিবুলার ভেন, এবং তারও ভিতরে যে অবস্থান করতেছে, দিস ইজ দা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে আপনি যখন অপারেশন করতে যাবেন, অপারেশনের সময় আপনার ডিসেকশন প্লেন হবে আউটসাইড দ্য ফেশিয়াল নার্ভ, আউটসাইড দ্য ফেশিয়াল নার্ভ। তাহলে এই লেভেল দিয়ে যখন আপনি অপারেশন করবেন, ফেশিয়াল নার্ভ ইনজুরি হবে না, ভেসেল ইনজুরি হবে না। সো আপনার আউটকাম হবে গুড। এই প্লেনটাকে বলা হয় প্যাটেস ফেশিও প্যাটেস। খেয়াল করুন, এইটা হচ্ছে আমাদের থ্রি নিউরোভাস্কুলার স্ট্রাকচার উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে একদম সুপারফিশিয়ালি যেটা রয়েছে, দিস একদম একদম বাইরে সুপারফিশিয়াল যেটা আমাদের ফেশিয়াল নার্ভ, তার একটু ভিতরে রয়েছে আমাদের রেট্রোম্যান্ডিবুলার ভেন, এবং তার মিডিয়ালি রয়েছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। দিস থ্রি স্ট্রাকচার ইজ সিকুয়েন্সিয়ালি অ্যারেঞ্জড। তাহলে আপনি যখন ডিসেকশন করবেন, আপনার ডিসেকশন প্লেন হবে দিস ইজ দ্য ডিসেকশন প্লেন, যে ফেশিয়াল নার্ভের বাইরে দিয়ে অপারেশন শুরু হবে এবং এই বাইরে দিয়ে আপনার অপারেশন শেষ করে বের হয়ে আসবে। এই ছবিতে এই জিনিসটা দেখানো হয়েছে যেটা আমরা বললাম একটু আগে, ইসমাসের কথা বললাম। তাহলে দিস ইজ দ্য আউটার লার্জার এরিয়া অফ দ্য গ্ল্যান্ড, দিস ইজ দ্য আউটার বা সুপারফিশিয়াল লোব, এন্ড দিস ইজ দ্য ডিপার লোব, দিস ইজ দ্য ডিপার লোব, এবং দিস আর কানেক্টেড উইথ দ্য স্ট্রোমা। ইসমাস যে কানেক্টেড। সো আমাদের ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ গুলো যেভাবে থাকে, দিস আর দ্য ব্রাঞ্চ এই ইসমাস বরাবর দিয়ে ক্রস করে যাচ্ছে। তাহলে আপনি যদি এই জায়গাতে আপনি ডিসেকশন করেন, এই বরাবর যদি আপনি কেটে ফেলাই দেন, আপনি যদি এই গ্ল্যান্ডটিকে ঠিক এই প্লেনে ডিসেক্ট করেন, এই প্লেনে ডিসেক্ট করলে দেখবেন যে সার্জিক্যাল আউটকাম গুড, এবং সেখানে ফেশিয়াল নার্ভ ইনজুরি হয় না। তো ফেশিয়াল নার্ভ ইনজুরি ইজ এ ভেরি কমন অ্যান্ড ক্রিটিক্যাল কন্ডিশনস ডিউরিং প্যারোটিডেক্টমি।
তো এটা হচ্ছে আমাদের ডিসেকশন প্লেন হবে। তাহলে ফেশিয়াল নার্ভের যখন আপনি ডিসেক্ট করবেন তাহলে আপনাকে এই সিকুলিটা খেয়াল রাখা লাগবে যে ফেশিয়াল নার্ভ কিভাবে ব্রাঞ্চিং হচ্ছে। ফেশিয়াল নার্ভ যেটা ব্রাঞ্চিং হয়, দেখেন ফেশিয়াল নার্ভ এই বরাবর এসে, দিস ইজ দ্য ফেশিয়াল নার্ভ, এই বরাবর এসে ফেশিয়াল নার্ভ উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড প্রথমে দুটো ভাগে বিভক্ত হয়, দিস ওয়ান এন্ড দিস ইজ অ্যানাদার ওয়ান। তাহলে প্রথমটাকে বলে টেম্পোরো ফেশিয়াল ট্রাঙ্ক এবং নিচেরটাকে বলা হচ্ছে সার্ভাইকো ফেশিয়াল ট্রাঙ্ক। টেম্পোরো ফেশিয়াল ট্রাঙ্ক থেকে ফেশিয়াল নার্ভ দুটো ভাগে বিভক্ত হচ্ছে, একটা টেম্পোরাল ব্রাঞ্চ আর একটা হচ্ছে জাইগোমেটিক ব্রাঞ্চ। টেম্পোরাল এন্ড জাইগোমেটিক ব্রাঞ্চ। তাহলে ফেশিয়াল নার্ভ প্রথমেই এসে পাঁচটা ভাগে বিভক্ত হয় না, প্রথমে এসে দুটো ভাগে বিভক্ত হয়। একটাকে বলা হয় টেম্পোরো ফেশিয়াল ট্রাঙ্ক আর নিচেরটাকে বলে সার্ভাইকো ফেশিয়াল ট্রাঙ্ক। টেম্পোরো ফেশিয়াল ট্রাঙ্ক থেকে নাম্বার ওয়ান নাম্বার টু দুটি ব্রাঞ্চ বের হলো। এরপরে যেটা সার্ভাইকো ফেশিয়াল, সেখান থেকে তিনটা ব্রাঞ্চ বের হবে, একটা যাবে আমাদের বাক্কাল নার্ভ হয়ে, একটা আসবে আমাদের মার্জিনাল ম্যান্ডিবুলার হয়ে, আরেকটা আসবে আমাদের সার্ভাইকাল ব্রাঞ্চ অফ দা ফেশিয়াল নার্ভ। টোটাল 5 ব্রাঞ্চ ফ্রম দা ফেশিয়াল নার্ভ। এবং এই লেভেলে আপনাকে ডিসেকশন প্লেন হবে কি ইসমাসের সুপারফিশিয়াল আপনাকে ডিসেক্ট করতে হবে। এবং এখানে যদি খেয়াল করেন দেখেন দিস ইজ দ্য ডিভাইডেড ইসমাস বলা হচ্ছে। সো এইগুলো হচ্ছে আমাদের কানেক্টিং স্টক বা ইসমাস। এই ইসমাস গুলোকে দিয়েই কিন্তু সুপারফিশিয়াল এন্ড ডিপার পার্ট গুলো কানেক্টেড থাকে। সো আপনি যখন অপারেশন করবেন এই ইসমাস গুলোকে আপনি ডিসেক্ট করে ফেলাচ্ছেন, তার মানে স্লাইস করে আমরা যে কাটি ঠিক ওই রকমই স্লাইস করে যখন আপনি উপর দিয়ে কাটবেন, কাটার সময় আপনি ডিভিশন হবে, দেখেন এই ছোট ছোট প্লেন গুলোতে ডিভিশন হচ্ছে, খুব বেশি জায়গায় কিন্তু কাটা লাগছে না। তো প্যারোটিড গ্ল্যান্ড কাটার সময় বা সার্জারি করার সময় আপনার যে প্লেন অফ ডিসেকশন থাকবে সেটা হচ্ছে পেটিস ফেসিও ক্যাভাস ফেসিও ভেনাস যে ডিসেকশন প্লেন, যেটা সুপারফিশিয়াল টু দ্য ফেসিয়াল নার্ভ। And this is the temporofacial trunk and this is the cervicofacial trunk এবং তার ব্রাঞ্চ গুলো এভাবে প্রসিড করছে। সো পেটিস ফেসিও Fasciovenous. Pates fasciovenous plane is, it is, a gland is divided into large superficial and a small deep part এবং lobes are connected by the isthmus. Facial nerve branch passes forward through the isthmus. এবং পেটেস fasciovenous plane যেটা, এটা lies between the superficial and deep lobe, যার মধ্যে অবস্থান করে the nerve vein lies. So এটা গাইড করে সার্জনকে ডিউরিং প্যারোটিড টিউমার সার্জারি উইদাউট ড্যামেজিং দ্য নিউরোভাস্কুলার স্ট্রাকচার। তাহলে আপনার সবসময় এই প্লেনটা হবে এভব দা ফেসিয়াল নার্ভ ব্রাঞ্চ। এবং আপনি যদি কোনো সময় অপারেশন করার সময় দেখতে পান যে আপনি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন অথবা আপনি দেখতে পাচ্ছেন রেট্রোম্যান্ডিবুলার ভেইন দেখতে পাচ্ছেন, তার মানে বুঝবেন যে আপনি ফেসিয়াল নার্ভ ইনজুরি করতে করতে যাচ্ছেন। আমরা যদি আরো ডিপার স্ট্রাকচার গুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে পরীক্ষায় কোশ্চেন আসে হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার লাইস উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে কোন কোন স্ট্রাকচার গুলো রয়েছে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। সো প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে আমরা একটু আগে যেটা বললাম এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, দিস ইজ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি তার ব্রাঞ্চ গুলো দিচ্ছে, দেখেন এখানে এসে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। এই একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি এবং এদিকে চলে গেছে দিস ইজ দ্য সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির মেইন ডিভিশন। তবে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি একটা ব্রাঞ্চ এসে ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি একটা ব্রাঞ্চ আসে। এই ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি ব্রাঞ্চের সাথে আমাদের ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ গুলো রিলেশন রয়েছে। ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারির উপরের দিকে থাকবে আমাদের টেম্পোরাল ব্রাঞ্চ, তার নিচে থাকবে আমাদের জাইগোমেট্রিক ব্রাঞ্চ, যেটা আমরা পরে দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের ভেন, যেটা উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে যে ভেনটি আমাদের অবস্থান করে, দিস ইজ আ সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন। এটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন এবং এই দিক থেকে আসতেছে আমাদের দিস ইজ আ ম্যাক্সিলারি ভেন। সো সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন এবং ম্যাক্সিলারি ভেন দুটো একসাথে যুক্ত হয়ে তৈরি করে রেট্রোম্যান্ডিবুলার ভেন। দিস ইজ দ্য রেট্রোম্যান্ডিবুলার ভেন। রেট্রোম্যান্ডিবুলার ভেন এসে দুই ভাগে বিভক্ত হচ্ছে, দিস ইজ দ্য posterior division and this is the anterior division. Anterior retromandibular vein ফেশিয়াল ভেনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে কমন ফেশিয়াল ভেন এবং এটা চলে যাবে ইন্টারনাল জুগুলার ভেনে ট্রেন করবে ইন্টারনাল জুগুলার ভেনে। আর posterior retromandibular vein এটা ফাইনালি তৈরি করবে এক্সটার্নাল জুগুলার ভেন। posterior retromandibular ভেনের সাথে যুক্ত তৈরি করবে এক্সটার্নাল জুগুলার ভেন। সো রেট্রোম্যান্ডিবুলার ভেনের ফরমেশন, তার ডিভিশন হবে উইদিন দা প্যারোটিড গ্ল্যান্ড। স্ট্রাকচার উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় এটা বারবার আসে এবং এটা সুপারফিশিয়াল টু ডিপ এই সম্পর্কে এভাবে আসবে, কোনটা সুপারফিশিয়াল তার ডিপি কোনটা তার ডিপি কোনটা। সো মোস্ট সুপারফিশিয়াল ইজ দ্য ফেশিয়াল নার্ভ, তারপর রেট্রোম্যান্ডিবুলার ভেন, দেন এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। সো এরকম যদি পরীক্ষায় কোশ্চেন আসে ডিপেস্ট স্ট্রাকচার অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার? প্যারোটিড গ্ল্যান্ডে যদি বলে যে ডিপেস্ট স্ট্রাকচার কোনটি, তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের ডিপেস্ট স্ট্রাকচার ইজ দ্য আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আর সুপারফিশিয়াল যদি বলে ফেশিয়াল নার্ভ। ইয়েস, ফেশিয়াল নার্ভে যদি কখনো ব্রাঞ্চ আসে তাহলে সরাসরি
কখনো যদি এরকম থাকে ফেশিয়াল নার্ভ ফার্স্ট ডিভাইড ইনটু টু পার্টস উইথ দ্য প্যারোটিড গ্ল্যান্ড বা দুইটা ট্রাঙ্কে, এটা দ্য কারেক্ট অ্যান্সার। সরাসরি পাঁচটা ব্রাঞ্চে বিভক্ত হয় না। সো প্রশ্নের অ্যান্সার করার সময় খেয়াল রাখবেন যে ফেশিয়াল নার্ভ অ্যাজ মানে ইনিশিয়ালি ডিভাইডেড ইনটু 5 ব্রাঞ্চেস, এটা যদি আসে তাহলে এটা ফলস অ্যান্সার। ইনিশিয়াল শব্দটা যদি আসে তাহলে ইনিশিয়ালি ডিভাইডেড ইনটু ট্রাঙ্ক, এটা টেম্পোরোফেশিয়াল ট্রাঙ্ক, আরেকটা সার্ভাইকো ফেশিয়াল ট্রাঙ্ক। টেম্পোরোফেশিয়াল ট্রাঙ্ক থেকে আসবে দুটি ব্রাঞ্চ, সার্ভাইকো ফেশিয়াল থেকে আসবে তিনটি। সো এইভাবে আপনি পড়াটা মনে রাখবেন এখানে। এই তথ্যটা আপনাদের মনে রাখতে হবে যে যখন প্যারোটিড গ্ল্যান্ড এন্টেরিয়র বর্ডার যে স্ট্রাকচার গুলো বের হয়, আমরা একটু আগে দেখিয়েছি যে প্যারোটিড ডাক্টের উপরে এবং প্যারোটিড ডাক্টের নিচে একটা সম্পর্ক রয়েছে। তো এটা যদি খেয়াল করেন, এই স্লাইডটা যদি দেখেন, এইটা হচ্ছে আমাদের প্যারোটিড ডাক্ট। তাহলে দেখেন প্যারোটিড ডাক্টের উপরে এবং নিচে কিছু সম্পর্ক রয়েছে। প্যারোটিড ডাক্টের উপরে রয়েছে একটা নার্ভ, এটা টেম্পোরাল ব্রাঞ্চ। একটা আর্টারি রয়েছে ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি, জাইগোমেটিক ব্রাঞ্চ, আপার বাক্কাল। তার মানে এতগুলো স্ট্রাকচার রয়েছে অ্যাবভ দ্য প্যারোটিড ডাক্ট। প্যারোটিড ডাক্টের নিচে কি রয়েছে? বাক্কালের লোয়ার বাক্কাল, মার্জিনাল ম্যান্ডিবুলার, সার্ভাইকাল ব্রাঞ্চ। তাহলে আমরা যদি বলি যে ফেশিয়াল নার্ভের যে টোটাল পাঁচটা ব্রাঞ্চ, পাঁচটা ব্রাঞ্চের হাফ মানে আড়াই, টু অ্যান্ড হাফ লাইস অ্যাবভ দ্য প্যারোটিড ডাক্ট এবং 2.5 লাইস বিলো দ্য প্যারোটিড ডাক্ট। হাফ হবে কোনটা? বাক্কাল ব্রাঞ্চ। তাহলে টেম্পোরাল, জাইগোমেটিক এগুলো অবস্থান করবে অ্যাবভ দ্য প্যারোটিড ডাক্ট। এন্ড যেটা বাক্কাল, যেহেতু বাক্কাল আপার এন্ড লোয়ার থাকে, সো বাক্কালটা অবস্থান করবে প্যারোটিড ডাক্টের উপরে নিচে, আর বাকি দুটো অবস্থান করবে নিচে। সো ইমার্জিং ফ্রম দ্য এন্টার বর্ডার অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড যদি আপনারা বলেন, তাহলে অ্যাবভ দ্য প্যারোটিড ডাক্ট 2.5 অফ দ্য ফেশিয়াল নার্ভ ব্রাঞ্চ, সে সাথে একটা ট্রান্সভার্স ফেশিয়াল ভেসেলস থাকবে। প্যারোটিড ডাক্টের নিচে থাকবে বাক্কাল ব্রাঞ্চ এবং সে সাথে মার্জিনাল ম্যান্ডিবুলার, সার্ভাইকাল এগুলো থাকবে নিচের দিকে। এখন আমরা দেখবো যেটা প্যারোটিড ডাক্টের কথা। প্যারোটিড ডাক্ট এটা সম্পর্কে একটু জানতে হবে, এবং প্যারোটিড ডাক্টের কিছু ডিজিজ কন্ডিশন রয়েছে যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটু জানতে হবে। খেয়াল করুন, এটা হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডের এইটা হচ্ছে আমাদের ম্যাসেটারিক মাসল। তাহলে এটা আমাদের ম্যাসেটার মাসল। তাহলে প্যারোটিড ডাক্ট যেটা বের হচ্ছে ফ্রম দ্য এন্টার বর্ডার অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড থেকে প্যারোটিড ডাক্ট বের হলো, বের হওয়ার পরে প্যারোটিড ডাক্ট ম্যাসেটার মাসলকে ক্রস করে যায়, মানে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউ টার্ন নেওয়ার মতো। ইউ টার্ন না বলে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটা রাইট অ্যাঙ্গেলে ক্রস করবে। তাহলে প্যারোটিড ডাক্ট যেটা ম্যাসেটার মাসলকে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করে যাবে। এরপরে কি হবে? এরপরে সে আবার প্রসিড করবে। দিস ইজ দ্য প্যারোটিড ডাক্ট। এরপরে তার কিছু একটা কোর্স রয়েছে, এই কোর্সটা ইম্পর্টেন্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, এইটা হচ্ছে আমাদের প্যারোটিড ম্যাসেটার মাসলস। ম্যাসেটার মাসলের নিচে আরেকটি মাসল থাকে যেটা আমাদের বাক্সিনেটর মাসল বলা হয়। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড যখন যাচ্ছে, দিস প্যারোটিড গ্ল্যান্ড গোয়িং, প্রথম সেটা টার্ন নিবে, এইরকম একটা টার্ন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নিবে anterior border of the parotid muscle. This is the parotid muscle এর anterior border, এই বরাবর এসে এটা টার্ন নেবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দিস ইজ কল্ড দ্য ফার্স্ট বেন্ডিং অফ দ্য প্যারোটিড ডাক্ট। প্যারোটিড ডাক্ট একটা বেন্ডিং হলো। এরপরে প্যারোটিড ডাক্ট ঢুকে পড়বে কার মধ্যে? বাক্সিনেটর মাসলের মধ্যে ঢুকে পড়বে। দিস ইজ দ্য বাক্সিনেটর মাসল। বাক্সিনেটর মাসলের মধ্যে ঢুকে পড়লো। বাক্সিনেটর মাসলের মধ্যে ঢুকে সে আবার যখন ফরওয়ার্ড কোর্সে যাবে, ফরওয়ার্ড কোর্সে যাওয়ার সময় সে অ্যানাদার টার্ন নেবে। প্রথমটাকে বলা হচ্ছে ফার্স্ট বেন্ড, এখানে যেটা হলো দিস ইজ দ্য সেকেন্ড বেন্ড, অ্যানাদার বেন্ডিং হলো। এরপরে সে আবার ফরওয়ার্ড প্রসিড করলো, ফরওয়ার্ড প্রসিড করবো, ফাইনালি যখন সে মিউকাসে ঢুকবে সেখানে অ্যানাদার বেন্ড, দিস ইজ কল্ড দ্য থার্ড বেন্ড। তার মানে প্যারোটিড গ্ল্যান্ডের যে ডাক্ট রয়েছে, এই ডাক্ট যখন যায় এর যাত্রাপথ কিন্তু কোর্স মানে একদম একেবারে স্মুথ স্ট্রেইট না, এটা কিন্তু কার্ভ হয়, বারবার মুভ করে। তার মানে রাইট লেফট শিফট করতে, ফার্স্ট বেন্ডিং, সেকেন্ড বেন্ডিং, থার্ড বেন্ডিং, এই তিনটা বেন্ডিং হয়। এই তিনটা বেন্ডিং এর অনেক বেনিফিট রয়েছে। আমাদের যে সবসময় ম্যাস্টিকেশন করি, মুভ করি, তাহলে আমাদের প্যারোটিড ডাক্ট যদি স্ট্রেইট হইতো অথবা যেমন কোর্স না হইতো, যেমন দেখবেন যে আমাদের ফেশিয়াল আর্টারি আমাদের এটা স্পাইরাল করে দেওয়া হয়েছে। আমাদের ইউটেরাসের মধ্যে যে ইউটেরাইন আর্টারি, এগুলো কি স্পাইরাল করে দেওয়া হয়েছে, এগুলো যেন মোবিলিটির সাথে অ্যাডজাস্ট করতে পারে, তাদের লেন্থ বাড়াইতে পারে। ঠিক ওই রকমই প্যারোটিড ডাক্ট যেহেতু আমাদের ম্যাস্টিকেশনের সাথে রিলেটেড, প্যারোটিড ডাক্টের লেন্থ অনেক বড় এবং এটা আহ, তার কোর্সটাকে সবসময় একটু বেন্ডিং করে দেওয়া হয়েছে, স্ট্রেট কোর্স দেওয়া হয় নাই। কেননা আমি যখন ম্যাস্টিকেশন করব, ইট উইল বি কম্প্রেসড এগেনস্ট দ্য ম্যান্ডিবল, বা এই স্ট্রাকচারের সাথে ম্যাসেটারের সাথে কম্প্রেসড হবে।
সো এটা একটা ইনজুরি একটা ব্যাপার আছে, আর এটা যেন অ্যাডজাস্ট করতে পারে ডিউরিং ম্যাস্টিকেশন, এটা অ্যাডজাস্ট করার জন্য, তার লেন্থ অ্যাডপ্ট করার জন্য এটাকে কোর্স করে দেওয়া হয়েছে এবং লেন্থ আছে। এখন এই কোর্সের একটা সুবিধা আছে, সব সময় যেন আপনি যখন ব্লোয়িং করতেছেন, আপনি এমনি বাঁশি বাজাবেন, বাঁশি বাজানোর সময় যদি আপনার ডাক থেকে সিক্রেশন এসে মুখের মধ্যে ভরে যায়, তাহলে কি আপনি বাঁশি বাজাতে পারবেন? পারবেন না। তাহলে এটা একটা ভাল্ব মেকানিজমের মতো কাজ করে, যে বেন্ডিং হলো ফার্স্ট বেন্ডিং, সেকেন্ড বেন্ডিং, থার্ড বেন্ডিং। আমরা জানি যে বাক্সিনেটর মাসল যখন হুইসলিং দেবেন তখন বাক্সিনেটর মাসল মানে কন্ট্রাক্ট করবে, বাক্সিনেটর মাসল যখন কন্ট্রাক্ট করবে তখন এই বেন্ডিং এর মধ্যে আটকে পড়ে যাবে সিক্রেশন, সো সিক্রেশন এখানে মাউথ ক্যাভিটির মধ্যে ভেজিটেবলের মধ্যে আসতে পারবে না। তারপরে এই যে এই কারণে আপনি যখন সব সময় কেন আমাদের মাউথ ক্যাভিটির মধ্যে সিক্রেশন আসতেছে না, প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে কিছু না কিছু সিক্রেশন তো আছে। সো এই একটা বেন্ডিং কোর্স এবং মাসলের ভিতর দিয়ে তাকে আসতে হচ্ছে। সো এই কারণেই সব সময় আমাদের এই সিক্রেশন গুলো আসে না, অনলি ডিউরিং ম্যাস্টিকেশন, ম্যাস্টিকেশনের সময় এই সিক্রেশন গুলো আসবে। প্রথম কথা হচ্ছে নার্ভাস স্টিমুলেশন, দেন দ্য পাথওয়ে বিকামস ক্লিয়ার ফর ড্রেনেজ অফ দ্য সিক্রেশনস। So this is the first bending, this is the second bending, and this is the third bending of the parotid gland. এবং parotid gland finally যেখানে যে ওপেন করে সেটা হচ্ছে আপার সেকেন্ড মোলার টুথের ওখানে ওপেন করে। সো এইটা হচ্ছে দেখেন বাক্সিনেটর মাসল, যেটা আমরা বললাম হুইসলিং করার সময় যে মাসলটা আমাদের খুব কাজে লাগে, দিস ইজ দ্য বাক্সিনেটর মাসল। এবং বাক্সিনেটর মাসলকে ভেদ করে ঢুকতে হয় প্যারোটিড ডাক্টকে। সো বাক্সিনেটর মাসল যদি এখানে টট হয়ে যায়, তাহলে প্যারোটিড গ্ল্যান্ড দিয়ে কোনো সিক্রেশন মাউথ ক্যাভিটির মধ্যে যেতে পারবে না। আর যখন আমরা হুইসলিং করি, বাঁশি দিই, ওই সময় কিন্তু বাক্সিনেটর মাসল গুলো টট হয়। সো তখন আমাদের কোনো সিক্রেশন মাউথ ক্যাভিটির মধ্যে যেতে পারে না। এবং যারা সিঙ্গার তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। So this is the opening of the parotid gland. Parotid gland এর ওপেনিংটা খেয়াল করেন। The second molar teeth, সেকেন্ড মোলার টিথের একদম ওই লেভেলে ক্রাউন অফ দ্য সেকেন্ড মোলার টিথ বলাবো এখানে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের ওপেনিং রয়েছে। এবং আপনারা এটা নিজেরাই যখন মুখের মধ্যে আঙ্গুল দিয়ে এটা দেখতে পাবেন এবং ফিল করা যায় প্যারোটিড গ্ল্যান্ডের ওপেনিং। এবং যাদের হাইজিন খুব ভালো মেনটেন করে না, তাদের প্যারোটিড গ্ল্যান্ডের এই ডাক্টের ওপেনিংটা ব্লক হয়ে যেতে পারে। সো তখন কিন্তু আবার প্যারোটিড সোয়েলিং হবে ডিউ টু অ্যাকুমুলেশন অফ দ্য সিক্রেশনস। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্যারোটিড গ্ল্যান্ডের এখানে এর মধ্যে স্টোন ফরমেশনে, ক্যালকুলাই ফরমেশনে, ক্যালকুলাই ফরমেশনে কিন্তু তাদের মাউথ ক্যাভিটির মধ্যে এই প্যারোটিড ডাক্ট এটা ব্লকেজ হয়ে যেতে পারে, যার ফলে আমাদের প্যারোটিড সোয়েলিং ডেভেলপ করতে পারে। সো প্যারোটিড ডাক্ট ইট ইজ অনলি 5 সেন্টিমিটার ইন লেন্থ, এবং এর মধ্যে তার তিনটা কোর্স হয়ে থাকে। তার অবস্থান হচ্ছে 1 ফিঙ্গার ব্রেথ বিলো দ্য জাইগোমেটিক আর্টস। সো জাইগোমেটিক আর্টস জাস্ট 1 ফিঙ্গার নিচে এটা অবস্থান করে। এই জন্য জাইগোমেটিক আর্টসের নিচে যদি কোনো ট্রমাটিক ইনজুরি হয়, তাহলে কিন্তু প্যারোটিড ডাক্ট ইনজুরি হওয়ার চান্স থাকে। এটা সেকেন্ড আপার সেকেন্ড মোলার টিথের ক্রাউন বরাবর এটা ওপেন করে। এবং তিনটা বেন্ডিং রয়েছে। অ্যান্টেরো বর্ডার অফ দ্য ম্যাসেটার এখানে একটা বেন্ডিং হয়, যখন পায়ার্স করে বাক্সিনেটরকে সেখানে একটা বেন্ডিং, এবং বিফোর ওপেনিং ইনটু দ্য ভেস্টিবল তিনটা বেন্ডিং রয়েছে। এবং এর যে টর্সোয়াস কোর্স, যেটা টর্সোয়াস কোর্স থাকে, এটা ভালভ লাইক একটা অ্যাকশন দেয়, যার ফলে ইট প্রিভেন্টস দ্য ডাক্ট ইনফ্লাশন ডিউরিং এক্সেসিভ ব্লোয়িং অফ দ্য মাউথ। সো ব্লোয়িং করার সময় আপনার মাউথের মধ্যে যেন সিক্রেশন চলে না আসে, এই জন্য ভালভ লাইক মেকানিজম আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। প্যারোটিড প্রোবিং এন্ড প্যারোটিড সাইলোগ্রাম, যাদের প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে কোনো প্যাথোলজি থাকে, তখন এই যে প্যারোটিড গ্ল্যান্ডের ডাক্ট দেখা যাচ্ছে, এই ডাক্টের মধ্যে দিয়ে মানে ওপেনিং এর মধ্যে দিয়ে আমরা প্রোব দিয়ে টেস্ট করতে পারি যে প্যারোটিড ডাক্ট প্যাটার্ন কি নন প্যাটার্ন। অনেক সময় প্যারোটিড গ্ল্যান্ডের সার্জারি করা হয়, সার্জারির পরে প্যারোটিড ডাক্টের যদি কোনো ইনজুরি হয়, প্যারোটিড ডাক্ট রিপেয়ার করে এই বরাবর এই জায়গা দিয়ে একটা স্টেন্ট দেওয়া হয়। যেমন কিডনির অপারেশনের পরে দেখবেন স্টেন্ট দেয়, ঠিক ওই রকমই ওরাল ক্যাভিটির মধ্যে দিয়ে একটা স্টেন্ট দিয়ে প্যারোটিড ডাক্টের এখানে সাপোর্ট দিয়ে রাখা যেতে পারে, স্টেন্টের মতো অনেকটা ডিজে কিডনিতে যেমন ইউরিটারের ক্ষেত্রে ডিজে স্টেন্ট দেয়, এখানে তো এরকম স্টেন্ট দেওয়া সম্ভব না। সো ভেরি থিন এবং আরো অনেক সময় ইভেন ক্যানুলার দিয়েও স্টেন, আমাদের যে ক্যানুলা গুলো রয়েছে 18 সাইজের ক্যানুলা, সেটার সেটাতেও অনেক সময় ক্যানুলার বাইরের যে সফট কাভারটা রয়েছে সেটাতেও এই স্টেন্ট তৈরি করা যায়। সো প্যারোটিড ডাক্ট যদি ইনজুরি হয়, এটা খুব হ্যাজার্ডিয়াস এবং লাইফের ক্ষেত্রে পেশেন্টের খুব লাইফ এমব্রেসিং হয়ে যায়, যে প্যারোটিড রিজিয়নে তার ফিস্টুলা ডেভেলপ করবে এবং সেটাতে সবসময় ড্রেনেজ হবে। So duct of the parotid glands opens opposite the crown of the upper second molar teeth and lower second molar teeth. আমার মনে হয় এটা আপনারা এখন সবাই পারবেন, এবং এটা অবশ্যই এগুলো মুখস্থ রাখবেন পরীক্ষার জন্য। এই সহজ সহজ প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট।
মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলে আমাদের আজকে সেশন শেষ হবে সেটা হচ্ছে নার্ভ সাপ্লাই, এবং যার সাথে ফ্রেস সিনড্রোমটা খুব ক্লোজ রিলেটেড। এটা খুবই সুন্দর এটা বোঝার জিনিস, এবং এটা আপনাকে বুঝতে হবে ফ্রেস সিনড্রোম কি এবং প্যারোটিড গ্ল্যান্ডের সাথে সম্পর্কটা কোথায়। প্যারোটিড গ্ল্যান্ডের সাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা রয়েছে প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক এন্ড সেন্সরি। তার মানে এখানে সোমাটিক সাপ্লাই রয়েছে, অটোনমিক সাপ্লাই রয়েছে। প্যারোটিড গ্ল্যান্ড প্যারোটিড গ্ল্যান্ড এখানে সোমাটিক এন্ড অটোনমিক দুই ধরনের সাপ্লাই রয়েছে। আমি আগেই বলেছি প্যারোটিড গ্ল্যান্ডের বাইরে একটা কভারিং থাকে, ফাসা থাকে, এবং তার বাইরে যে স্কিন, এগুলোতে সোমাটিক সাপ্লাই রয়েছে। সো প্যারোটিড ফাসা অথবা ক্যাপসুলের সাপ্লাই হচ্ছে অরিকুলার নার্ভ, গ্রেট অরিকুলার নার্ভ। আবার প্যারোটিড গ্ল্যান্ডের ওভালিং স্কিন, তার সাপ্লাই হচ্ছে গ্রেট অরিকুলার নার্ভ। তাহলে গ্রেট অরিকুলার নার্ভ ইট ইজ এ সোমাটিক নার্ভ, এবং এই নার্ভের মধ্যে সেন্সরি ফাইবার থাকে। কিন্তু প্যারোটিড গ্ল্যান্ড যেহেতু এটি একটি প্যারাসিম্প্যাথেটিক গ্ল্যান্ড, এবং এখানে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই রয়েছে। দেখেন প্যারোটিড গ্ল্যান্ডকে নার্ভ সাপ্লাই দিতে যায় অরিকুলো টেম্পোরাল নার্ভ। অরিকুলো টেম্পোরাল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভের একটা ব্রাঞ্চ হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ। ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ যেটা রয়েছে, তার একটা ব্রাঞ্চ হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ। এই অরিকুলো টেম্পোরাল নার্ভ যেটা আমাদের একদম ট্রাইগাস অফ দ্য এই বরাবরই, আমাদের ট্রাইগাস বরাবরই অরিকুলো টেম্পোরাল নার্ভ থাকে। তো অরিকুলো টেম্পোরাল নার্ভ এইটার মধ্যে রয়েছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডকে মোটর সাপ্লাই দেওয়ার ফাইবার, দ্যাট ইজ কল্ড দ্য সিক্রিটোমোটর ফাইবার টু দ্য প্যারোটিড গ্ল্যান্ড, দ্যাট ইজ আ প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড সাপ্লাই পাবে কি? প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই পাবে। কি দিয়ে পাবে? অরিকুলার টেম্পোরাল নার্ভের মাধ্যমে পাবে। তার রুটটা কোথায় থেকে হবে এটা আমাদের জানতে হবে। তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের ওভালিং যে স্কিন গুলো রয়েছে, সেখানে যে সোয়েট গ্ল্যান্ড গুলো রয়েছে, সেখানে ব্লাড ভেসেল রয়েছে, সেখানে পেন সেন্সেশন রয়েছে, সো ওগুলো সাপ্লাই পাবে কি দিয়ে? গ্রেট অরিকুলার নার্ভ দিয়ে পাবে। তাহলে একটা পোর্শন অরিকুলার টেম্পোরাল নার্ভ দিয়ে প্যারোটিড গ্ল্যান্ড যে সাপ্লাইটা পাচ্ছে সেটা পাচ্ছে সেক্রেটোমোটর সাপ্লাই, মানে সিক্রেশন অফ দ্য গ্ল্যান্ড কে এনহ্যান্স করবে, স্টিমুলেশন দেবে। আর ওভারলাইং স্কিন, এই জায়গাগুলোতে যে নার্ভ সাপ্লাইটা দিয়েছে গ্রেট অরিকুলার নার্ভ, যার কাজ হচ্ছে ওখানে সুইট গ্ল্যান্ডের সিক্রেশন ঘটানো, যার কাজ হচ্ছে ওখানে ফ্লাশিং ফেস করা বা ভেসল ভেসল, সেখানে ভেসেলের উপরে কাজ করবে, যার কাজ ওখানে সেন্সেশন ক্যারি আউট করা। তাহলে দেখেন প্যারোটিড গ্ল্যান্ডে যে নার্ভ সাপ্লাইটা যায়, এটা আসতেছে কোথায় থেকে? সেলিভেটরি নিউক্লিয়াস থেকে। এখানে যদি আমরা দেখি একটা জিনিস, এটা যদি আমাদের পন্স হয়, ওকে, এই পন্স থেকে বেরোচ্ছে আমাদের গ্লোসোফারিঞ্জিয়াল নার্ভ। তাহলে দেখেন এই বরাবর হয়েছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, ধরে নিলাম। তাহলে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের অবস্থান এখানে একটা, দিস ইজ কল্ড দা অটিক গ্যাংলিয়া। তাহলে খেয়াল করেন এই গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এখানে রয়েছে আমাদের ইনফিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস। এর কাজ হচ্ছে স্যালাইভা সিক্রেশন করা। স্যালিভেটরি নিউক্লিয়াস, ইনফিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াস থেকে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ 9 নম্বর ক্র্যানিয়াল নার্ভ, এই জায়গা থেকে সে ফাইবারের মাধ্যমে অটিক গ্যাংলিয়া পর্যন্ত সেন্সেশন ক্যারি আউট করে নিল। তাহলে এই পর্যন্ত ট্র্যাকটা হচ্ছে তার অটোনমিক নার্ভাস সিস্টেমের ট্র্যাক। এখন এই জায়গায় আসার পরে এখান থেকে এখান থেকে দেখেন দিস ইজ দ্য অরিকুলার গ্যাংলিয়া পর্যন্ত, এটার নাম হচ্ছে অটিক গ্যাংলিয়া। অটিক গ্যাংলিয়া। তাহলে অটিক গ্যাংলিয়া পর্যন্ত, অটিক গ্যাংলিয়াটা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, তাহলে অটিক গ্যাংলিয়া পর্যন্ত গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ অর্থাৎ C9 9 নম্বর নার্ভের মাধ্যমে প্যারাসিম্পেথেটিক অর্থাৎ সিক্রিটো মোটর সেন্সেশনটা, এই সিগন্যালটা ক্যারিয়ার করে নিয়েছে অটিক গ্যাংলিয়া। এই অটিক গ্যাংলিয়া থেকে এইটা হচ্ছে আমাদের অরিকুলো টেম্পোরাল নার্ভ। অরিকুলো, এইটা হচ্ছে সি ফাইভ এর 3 নম্বর ব্রাঞ্চ, অর্থাৎ ম্যান্ডিবুলার ডিভিশন আর ট্রাইজেমিনাল নার্ভ থেকে তৈরি হয় অরিকুলো টেম্পোরাল নার্ভ। এই অরিকুলো টেম্পোরাল নার্ভ সাপ্লাই দিবে এই প্যারোটিড গ্ল্যান্ডকে। তাহলে এই প্যারোটিড গ্ল্যান্ডের যে সিক্রেশন, এই সিক্রেশনের সাথে রিলেটেড কে প্যারাসিম্পেথেটিক নার্ভ। কোনটা? প্যারাসিম্পেথেটিক নার্ভটা আসছে কিসের মাধ্যমে? একটা মিক্সড নার্ভের মাধ্যমে। সেটা কি নার্ভ? গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। তাহলে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ আপ টু দা অটিক গ্যাংলিয়া পর্যন্ত সিগন্যাল ক্যারি আউট করে দিল। অটিক গ্যাংলিয়া থেকে অরিকুলো টেম্পোরাল নার্ভ, যেটা আমাদের ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ, এই অরিকুলো টেম্পোরাল নার্ভের মাধ্যমে প্যারাসিম্পেথেটিক সিগন্যাল, দ্যাট ইজ সিক্রিটোমোটর সিগন্যাল, এই সিগন্যালটা আসলে প্যারোটিড গ্ল্যান্ডে। দেন প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন বেরোবে, এবং এই সিক্রেশন গুলো তখন দিস সিক্রেশন প্যারোটিড ডাক্টের মাধ্যমে ওরাল ক্যাভিটিতে চলে গেল। এটা নর্মাল পাথ। এখন
এই যে ওভারলাইং স্কিনটা রয়েছে, তার মানে এই জায়গায় যে নর্মাল স্কিন গুলো রয়েছে, তাহলে এই নর্মাল স্কিনের উপরে যে নার্ভ সাপ্লাই রয়েছে, এই নর্মাল স্কিনের মধ্যে আমরা জানি সোয়েট গ্ল্যান্ড রয়েছে, এই নর্মাল স্কিনে ব্লাড সাপ্লাই রয়েছে, এই নর্মাল স্কিনে আমাদের পেন সেন্সেশন রয়েছে। সো এইগুলা ক্যারিড কিসের মাধ্যমে হবে? এইগুলা ক্যারিড হবে গ্রেট অরিকুলার নার্ভের মাধ্যমে। গ্রেট অরিকুলার নার্ভ, এটা একটা সোমাটিক নার্ভ। আচ্ছা, তাহলে গ্রেট অরিকুলার নার্ভের মাধ্যমে এই সেন্সেশন ক্যারিড হবে। এখন খেয়াল করুন, তাহলে ব্রেন থেকে ইনফিরিয়র নিউক্লিয়াস থেকে এবং শেষে অরিকুলার টেম্পোরাল নার্ভ, আর এইদিকে ওভারলাইং স্কিন এবং এইসব জায়গাগুলোতে আমাদের সাপ্লাই দিচ্ছে কে? গ্রেট অরিকুলার নার্ভ। এখন আমি যখন অপারেশন করতেছি, অপারেশন করার সময় আমি এই গ্ল্যান্ড তো কেটে ফেলবো, প্যারোটিড গ্ল্যান্ড কেটে ফেলতেছি। প্যারোটিড গ্ল্যান্ড রিমুভ করার সময় আমি কি তার আন্ডারলাইং অরিকুলো টেম্পোরাল নার্ভ, গ্রেটার অরিকুলার নার্ভ এগুলো কেটে ফেলবো না? কেটে ফেলবো। এগুলো যখন কেটে ফেলা হলো, কেটে ফেলার পরে আমি রিমুভাল অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড যখন করলাম, করার পরে এখন আমাদের যে অরিকুলো টেম্পোরাল নার্ভের কিছু অংশ আমার থেকে গেল, এই যে অরিকুলো টেম্পোরাল নার্ভ, এটা তখন রিজেনারেশন হবে, যেহেতু এটা পেরিফেরাল নার্ভ, সো ইট উইল হ্যাভ এ রিজেনারেশন। মানে অরিকুলো টেম্পোরাল নার্ভ রিজেনারেশন হয়ে এই ফাইবার গুলো তখন, যেহেতু দেখবে তার আর কোনো প্যারোটিড গ্ল্যান্ড নাই, তখন সে ইনারভেশন দিবে কোথায়? ইনারভেশন দিবে উইদিন দিস গ্ল্যান্ড নার্ভ। কোন নার্ভের মধ্যে ঢুকে যাবে? বিশেষ করে দ্য সেক্রেটর মোটর ফাইবার, যেগুলোর মাধ্যমে প্যারাসিম্পেথেটিক সিগন্যাল আসছিল, সেই ফাইবার গুলো ইনারভেশন হয় উইদিন দ্য গ্রেট অরিকুলার নার্ভের মাধ্যমে ইনারভেশন হয়ে গেল। এখন গ্রেট অরিকুলার নার্ভ তো সাপ্লাই দিচ্ছিল অফলিং স্কিনকে, যেহেতু এই জায়গাতে স্কিন রয়েছে, তখন যেটা হবে গ্রেট অরিকুলার নার্ভ এখানে স্টিমুলেশন দিয়ে দিবে। আপনি যখন ম্যাস্টিকেশন করবেন, খাবার মুখে নিয়ে আপনি চিবাইতে থাকবেন, আপনার প্যারোটিড সার্জারি হয়েছে, হওয়ার পরে আপনার ওখানে প্যারোটিড গ্ল্যান্ড নাই, এবং প্যারোটিড গ্ল্যান্ডের সাথে যে নার্ভগুলো ছিল ওইগুলো পার্টলি কেটে ফেলা হয়েছে। এখন যেহেতু একটা অ্যাবনর্মাল অথবা অ্যাবারেন্ট ইনারভেশন হয়েছে, গ্রেট অরিকুলার নার্ভ, এটা সোমাটিক নার্ভে ইনারভেশন হলো কিসের মাধ্যমে? অরিকুলো টেম্পোরাল নার্ভ এসে তার ফাইবার গুলো ঢুকিয়ে দিল গ্রেট অরিকুলার নার্ভের মধ্যে। কোন ফাইবার গুলো? সেক্রেটোমোটর ফাইবার, যার মধ্যে রয়েছে একদম গ্লোসোফেরেঞ্জাল নার্ভের মাধ্যমে যেই সেন্সেশন নিয়ে আসতেছিল, দ্যাট ইজ দ্য প্যারাসিম্পেথেটিক ফাইবার গুলো। তাহলে কি হবে? এখন এই লোকটার প্যারোটিড গ্ল্যান্ড নাই, তারপরে যখন সে ম্যাস্টিগেশন করার চেষ্টা করবে, তখন ওই রিজিয়নে অরিকুলো টেম্পোরাল নার্ভ বুঝতে পারবে না যেখানে প্যারোটিড গ্ল্যান্ড নাই, সে তখন ওখানে সিগন্যাল পাঠাবে। কাজ কি? সে ওভারলাইং স্কিনে সুইট গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়, ওভারলাইং স্কিনে ব্লাড ভেসেলকে সাপ্লাই দেয়, ওভারলাইং স্কিনের উপরে সে স্কিন সেন্সেশন, পেইন, টাচ, টেম্পারেচার এগুলো ক্যারি আউট করে। তাহলে কি হবে? ডিউরিং ম্যাস্টিকেশন দেখা যাবে যে প্যারোটিড গ্ল্যান্ড নাই, সো দেয়ার ইজ নো সিক্রেশন, বাট ওভারলাইং স্কিনের ওখানে সুইটিং হবে, কেননা গ্রেট অরিকুলার নার্ভ সাপ্লাই টু দা স্কিন সুইট গ্ল্যান্ড, দ্যাট ইজ কল্ড সুডোমোটর। ওই জায়গায় কি হবে? ভেসোমোটর হবে, সো ফ্লাশিং অফ দ্য ফেস হবে। ওখানে কি হবে? হাইপার এস্থেসিয়া হবে, সে ওভার সেন্সেশন ফিল করতে পারবে। সো এই কারণে পেশেন্টে দেখা যাবে যে প্যারোটিড গ্ল্যান্ডের অপারেশন হয়ে গেছে, তারপরেও ম্যাস্টিকেশনের সময় তার ওভারলাইং ওই রিজিয়নে ডিউ টু অ্যাভারেন্ট ইনারভেশন অফ দ্য অরিকুলোটেম্পোরাল নার্ভ সেক্রেটোমোটর ফাইবার ইনটু দ্য গ্রেট অরিকুলার নার্ভ, এর ফলে সে ডিউরিং ম্যাস্টিকেশন তার সুইটিং হবে ওভার দ্য অপারেটিভ সাইট। ওই প্যারোটিড রিজিয়নে তো সুইটিং হবে, হাইপার অ্যাস্থেসিয়া হবে, ফ্লাশিং অফ দ্য ফেস হবে ওই জায়গাতে। এটাকে বলা হয় ফ্রেস সিনড্রোম। তাহলে এর প্যাথোজেনেসিস যেখান থেকে শুরু হয়েছে, তাহলে অরিকুলো টেম্পোরাল নার্ভের মধ্যে ফাইবার থেকে কি কি? প্যারাসিম্প্যাথেটিক ফাইবার থেকে, সিম্প্যাথেটিক ফাইবার থেকে, সেন্সরি ফাইবার থেকে। প্যারাসিম্প্যাথেটিক ফাইবার ইজ দ্য অনলি এক্সেপশন যার মধ্যে থাকে সিক্রেটোমোটর। গ্রেট অরিকুলার নার্ভ যেটা একটা সোমাটিক নার্ভ, এবং এর মধ্যে দেখেন থাকে সেন্সরি, সুডোমোটর, ভেসোমোটর। সুডোমোটর সাপ্লাই দ্য সুইট গ্ল্যান্ড, ভেসোমোটর ভেসেল, সেন্সরি তো সেন্স ক্যারি আউট করে। তাহলে ইনফিরিয়র সেলিব্রেটরি নিউক্লিয়াস অফ দ্য পন্স এখান থেকে গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে চলে আসলো কোথায়? আমাদের টিম্প্যানিক ব্রাঞ্চ, যেটা আমাদের হচ্ছে জ্যাকবসন্স নার্ভ বলা হয়, লেসার পেট্রোসাল নার্ভ, ফাইনালি দ্য অটিক গ্যাংলিয়া, যেটা একটা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, সেখানে যাবে। সেখান থেকে অরিকুলো টেম্পোরাল নার্ভের মাধ্যমে, যেটা ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভের ম্যান্ডিবুলার ডিভিশনের ব্রাঞ্চ, তার মাধ্যমে সে সাপ্লাই দেবে প্যারোটিড গ্ল্যান্ডকে। এন্ড প্যারোটিড গ্ল্যান্ডটা দেখেন কিভাবে সাপ্লাই পাচ্ছে। তাহলে আমরা বলেছিলাম যে এখানে আমরা বলেছিলাম দিস ইজ দা পন্স, এবং এখান থেকে আমাদের ইনফিউজ নিউক্লিয়াসের মাধ্যমে এই বরাবর এসেছিল আমাদের গ্লোসোফের, এই বরাবর এই দিস ইজ দা অপটিক গ্যাংলিয়া। তাহলে এই পর্যন্ত আমাদের যে জায়গাটা সাপ্লাই দিয়েছে সেটা দ্যাট ইজ কল্ড দা গ্লোসোফেরেঞ্জাল নার্ভ। তাহলে গ্লোসোফেরেঞ্জাল নার্ভ আমাদের অটিক গ্যাংলিয়া পর্যন্ত সাপ্লাই দিয়ে এসেছে। এখন এই অটিক গ্যাংলিয়া থেকে ফাইনালি দেখেন, অটিক গ্যাংলিয়া থেকে কি হচ্ছে, এখানে দেখেন পোস্ট গ্যাংলিয়নিক যে ফাইবার গুলো,
দিস আর দ্য পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, দিস ইজ দ্য পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, অরিকুলো টেম্পোরাল নার্ভের মাধ্যমে প্যারোটিড গ্ল্যান্ডে সাপ্লাই দিয়ে দিলাম। এখন এখানে যদি আমার কেটে দেওয়া হয় ডিউরিং প্যারোটিড গ্ল্যান্ড অপারেশন, প্যারোটিড গ্ল্যান্ড অপারেশন করার সময় এই বরাবর আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে তাহলে আমার এই যে প্যারোটিড গ্ল্যান্ড কেটে দিলাম, তাহলে এখন এই প্যারোটিড গ্ল্যান্ডের এই কেটে দেওয়ার পরে আমাদের যে অরিকুলো টেম্পোরাল নার্ভ থাকলো, এই নার্ভের মধ্যে আমাদের যে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার গুলো বা সেক্রেটোমোটর ফাইবার গুলো, এই ফাইবার গুলোটা এভারেন্ট ইনারভেশন হবে কার মধ্যে হবে? গ্রেট অরিকুলার নার্ভের মধ্যে সে ঢুকবে। গ্রেট অরিকুলার নার্ভের মধ্যে যখন সে ইনারভেশন হবে, তখন গ্রেট অরিকুলার নার্ভ যে ওভারলাইং স্কিনকে সাপ্লাই দিচ্ছিল, ওভারলাইং স্কিন ইজ সাপ্লাইড বাই দ্য গ্রেট অরিকুলার নার্ভ, তখন ওভারলাইং স্কিনে যে সোয়েট গ্ল্যান্ড গুলো আছে, এই সোয়েট গ্ল্যান্ড গুলো স্টিমুলেটেড হবে ডিউরিং ম্যাস্টিকেশন। কারণ ম্যাস্টিকেশনের সময় একটা অটোনমিক রিফ্লেক্স হয়, এই ঘটনাটা পুরোটাই অটোনমিক, কেননা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইজ অটোনমিক। সো যখন আমাদের ম্যাস্টিকেশন হয় তখন অটোনোমাসলি সেলিভারি গ্ল্যান্ডকে স্টিমুলেশন দেয় অটিক গ্যাংলিয়ার মাধ্যমে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, দ্যাট ইজ দ্য প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। তাহলে এখন যখন আমি ম্যাস্টিকেশন করব, যেহেতু প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অ্যাবারেন্ট ইনারভেশন হয়েছে সোমাটিক নার্ভের মধ্যে, দ্যাট ইজ দ্য গ্রেট অরিকুলার নার্ভের মধ্যে, সো যখনই আমি ম্যাস্টিকেশন করব আমার গ্রেট অরিকুলার নার্ভ স্টিমুলেটেড হবে উইথ দ্য প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। তার ফলে কি হবে, এখানে এসে আমার স্টিমুলেশন পেয়ে আমার সব ফাইবার গুলো এখানে সোয়েট গ্ল্যান্ড, আমার এখানে দেখা যাচ্ছে সোয়েট গ্ল্যান্ড থেকে সিক্রেশন হবে, সিক্রেশন হবে, আমার ভেসেল গুলো ওখানে ডাইলেটেড হবে এবং আমার পেন সেন্সেশন হাইপারএস্থেসিয়া ডেভেলপ করবে। সো ফ্রে সিনড্রোম ডিউরিং প্যারোটিডেক্টমি, যখন প্যারোটিড সার্জারি করা হয়, নার্ভস আর কাট ডাউন এবং রিজেনারেশন অফ দ্য সেক্রেটোমোটর ফাইবার ইনটু দ্য অরিকুলোটেম্পোরাল নার্ভ। তাহলে সেক্রেটোমোটর ফাইবার অফ দ্য অরিকুলোটেম্পোরাল নার্ভ গুলো রিজেনারেশন হচ্ছে এবং এইগুলো কি করবে, তখন জয়েন করবে উইথ দ্য গ্রেট অরিকুলার নার্ভের সাথে জয়েন করবে, এবং ইট ইজ অ্যাবারেন্ট জয়নিং, অ্যাবারেন্ট ইনারভেশন উইদিন দ্য গ্রেট অরিকুলার নার্ভ। এবং ডিউরিং ম্যাস্টিকেশন কি হবে, স্টিমুলেশন টু দ্য সোয়েট গ্ল্যান্ড এন্ড ফ্লাশিং অফ দ্য ফেস এন্ড অ্যাজ ওয়েল এজ দ্য হাইপারএস্থেসিয়া অফ দ্য প্যারোটিড রিজিয়ন। তাহলে যখন ম্যাস্টিকেশন হচ্ছে তখন সোয়েটিং হচ্ছে, সো গাস্টেশনের সময় সোয়েটিং, ইট ইজ কল্ড দ্য গাস্টেটরি সোয়েটিং এন্ড ইট ইজ কল্ড দ্য ফ্রাই সিনড্রোম। সো আমরা আমাদের সেশন একদম শেষ প্রান্তে চলে এসেছি। ফ্রাই সিনড্রোম ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই ফ্রাই সিনড্রোমটা আপনাকে বুঝতে হবে, ফ্রাই সিনড্রোম না বুঝলে আপনি এটা মনে রাখতে পারবেন না। সো আপনার প্যারোটিড গ্ল্যান্ডে যদি আপনি নার্ভ সাপ্লাইটা না বুঝেন, এখানে যে গ্রেট অরিকুলার নার্ভের মধ্যে রয়েছে আমাদের সোমাটিক সাপ্লাই স্পেশালি, এবং এখানে সুডোমোটর সাপ্লাই ভেসোমোটর থাকে, আর অরিকুলো টেম্পোরাল নার্ভের মধ্যে রয়েছে আমাদের প্যারাসিম্পেথেটিক সাপ্লাই, আমাদের গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে যেটা এসেছে প্যারাসিম্পেথেটিক বা সেক্রেটোমোটর ফাইবার। এইটা যদি না বুঝেন আপনি কখনোই ফ্রাইসিটা বুঝবেন না। তাহলে অবশ্যই আপনাকে আগে বুঝতে হবে। আমরা বারবার পড়ি, দেখেন যে প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়ায় একটা মানে ফাংশনাল আর অ্যানাটমিক্যাল যে কানেকশন গুলো আমরা পড়ি। তাহলে আপনি অবশ্যই মনে রাখবেন যে আপ টু দ্য গ্যাংলিয়া, অটিক গ্যাংলিয়া পর্যন্ত দিয়েছে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, তার ব্রাঞ্চের মাধ্যমে সেখানে পৌঁছে দিয়েছে সেক্রেটোমোটর ফাইবার, এবং গ্যাংলিয়ার পরে অরিকুলো টেম্পোরাল নার্ভের মাধ্যমে এই প্যারাসিম্পেথেটিক ফাইবার গুলোকে ক্যারি করে যাচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ ইনটু দ্য প্যারোটিড গ্ল্যান্ড। সো ফ্রেস সিনড্রোম ইজ অ্যাবারেন্ট ইনারভেশনস অফ হুইচ টাইপ অফ ফাইবার? সেন্সরি, সুডোমোটর, সেক্রেটোমোটর। কোন টাইপ অফ ফাইবারের অ্যাবারেন্ট ইনারভেশনের ফলে হয় ফ্রেস সিনড্রোম? আর ডেফিনেটলি সেক্রেটোমোটর ফাইবার, এটা ইজ আ প্যারাসিম্পেথেটিক ফাইবারের অ্যাবারেন্ট ইনারভেশনের ফলে এটা হয়ে থাকে। সো প্যারোটিড অ্যাবসেস ড্রেন, আপনি আপনার প্রতিষ্ঠানে বা যে কোনো জায়গায় বসে যদি দেখেন যে একটা প্যারোটিড রিজনে সোয়েলিং নিয়ে এসেছে এবং সেখানে হিউজ অ্যাবসেস, আপনি কি করবেন? সাথে সাথে ড্রেন করা শুরু করবেন। বাট বিফোর ড্রেন আপনি মাথায় রাখবেন, তাহলে আপনি জানেন যে এই রিজনে, তার মানে এই তো আমাদের প্যারোটিড রিজন। এই জায়গায় আপনি অ্যাবসেস পেলেন, তাহলে এই অ্যাবসেসটা আপনি ড্রেন করবেন কিভাবে? আপনি এখন চিন্তা করেন ইনসিশন দেবেন কোথায়। আপনি যদি এই অ্যাবসেস ড্রেন করার জন্য আপনি যদি ভাবেন হ্যাঁ আমি পড়ছি মোস্ট বালজিং পার্ট অফ দ্য অ্যাবসেস, সেখানে ইনসিশন দিতে হয়, তাহলে আপনি এইরকম করে ইনসিশন দিলেন, এইরকম বড় একটা ইনসিশন দিয়ে কেটে দিলেন। কেটে দিলে কি হলো, আপনি সবগুলো নার্ভ কেটে ফেলেন। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড যখন আপনি অ্যাবসেস ড্রেন করবেন, তাহলে আপনি কখনোই এরকম ভার্টিক্যাল ইনসিশন দিবেন না, কখনোই না। ভার্টিক্যাল ইনসিশন দিলে কি হবে, একদম সবগুলো নার্ভ, অল দ্য 5 ব্রাঞ্চেস অফ দ্য প্যারোটিড ফাইসিয়াল নার্ভ উইল বি ট্রান্সেক্টেড। তো কখনোই এই কাজ করা যাবে না। তাহলে আপনি কি করবেন, এখানে এখানে আপনাকে যেটা করতে হবে, এটা প্যারালাল ইনসিশন দিতে হবে। আপনার ইনসিশনটা হবে প্যারালাল এইরকম, বা হরাইজন্টাল ইনসিশন দেবে। এইরকম একটা হরাইজন্টাল ইনসিশন যদি দেন, তাহলে অ্যাবসেস ড্রেন হবে এবং মিনিমাম ইনজুরি টু ফেশিয়াল নার্ভ, এবং ধরে নেওয়া হবে যে কোনো ফেশিয়াল নার্ভের কোনো ব্রাঞ্চ ইনজুরি হবে না। যদি আপনি ওখানে ভিজিবল পান, আপনি স্পেয়ার করে যাবেন। সো দিস ইজ দ্য প্রিন্সিপালস ফর প্যারোটিড অ্যাবসেস ড্রেন।
তাহলে প্যারোটিড অ্যাবসেস ড্রেন হবে কোথায়? দেখেন এই যে এখানে প্যারোটিড অ্যাবসেস ড্রেন করতেছে, দিস ইজ দ্য ইনসিশন লাইন। দেখেন এই যে প্যারোটিড অ্যাবসেস ড্রেনের ইনসিশন হচ্ছে এটা, এইটা হচ্ছে প্যারোটিড অ্যাবসেস ড্রেনের ইনসিশন। তাহলে প্যারোটিড অ্যাবসেস ড্রেনের ইনসিশন দেবো কোথায়? অবশ্যই এটা আমরা ইনসিশন দেবো হরিজন্টাল, নট ভার্টিক্যাল। ভার্টিক্যাল ইনসিশন দিয়েছেন মানে প্যারোটিড গ্ল্যান্ডের কেটেছেন, সেই সাথে আপনি 5টা ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ ইনজুরি করে দিয়ে আসছেন, এটা করা যাবে না। সো প্যারোটিড গ্ল্যান্ডের ইনসিশন হবে, প্যারোটিড অ্যাবসেস ড্রেন করার জন্য ইনসিশন হবে হরিজন্টাল। ওকে, আমরা আমাদের সেশন একদম শেষ প্রান্তে চলে এসেছে। সো লাস্ট ইনফরমেশন ফর ইউ, ইনসিশন ফর প্যারোটিড অ্যাবসেস ড্রেন ইজ কি হবে, হরিজন্টাল না ভার্টিক্যাল? ডেফিনেটলি হরিজন্টাল ইনসিশনস, এবং এটা দেখে দিতে হবে। এবং দেওয়ার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, ড্রেন করার সময় খেয়াল রাখতে হবে যেন ফেসিয়াল নার্ভের কোনো পার্ট ইনজুরি না হয়। ফেসিয়াল নার্ভ ইজ কল্ড দ্য কুইন অফ ফেস। ফেসিয়াল নার্ভকে বলা হয় কুইন অফ ফেস। আপনি যদি ফেসিয়াল নার্ভ ইনজুরি করে দিয়ে আসেন তাহলে একেবারে রাজ্যের কুইনকে কিল করে এসেছেন। তো রাজ্যের কুইনকে কিল করলে কি হবে আপনি তো বুঝতে পারছেন। সো কখনোই ফেসিয়াল নার্ভ কোনোভাবেই ইনজুরি করা যাবে না। ফেসিয়াল নার্ভ ইজ দ্য কুইন অফ ফেস, ফেসিয়াল নার্ভ ইজ দ্য নার্ভ অফ ফেসিয়াল এক্সপ্রেশন। সো কোনোভাবে ফেসিয়াল নার্ভ ইনজুরি করা যাবে না, ফেসিয়াল নার্ভকে প্রিজার্ভ করতে হবে যে কোনো সার্জারি করতে চান না কেন। এবং প্যারোটিড গ্ল্যান্ড ইজ দ্য অনলি গ্ল্যান্ড যার মধ্যে একেবারে শাখা প্রশাখা বিস্তৃত করে বসে থাকে facial nerve. So parotid gland surgery is not too easy. এবং parotid region anatomy is very very important. So অবশ্যই parotid region anatomy বুঝতে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে, এবং আপনার প্র্যাকটিক্যাল লাইফ এটা ইমপ্লিমেন্ট করতে হবে। ইট ইজ নট অনলি ফর দ্য ইএনটি সার্জন, ইট ইজ ফর দ্য জেনারেল সার্জন, আপনাকে জানতে হবে। সো বেস্ট অফ লাক। আজকে যা কথা বলেছি অল ফ্রম দ্য টেক্সট বুক, রেফারেন্স বুকস আর বিশ্রাম অ্যানাটমি, বিডি চৌরাশিয়া, গ্রেজ অ্যানাটমি স্টুডেন্ট এডিশন এন্ড দ্য বেইলিয়ান লাভস 27 এডিশন, এখান থেকে আমাদের তথ্যগুলো নেওয়া হয়েছিল। তো অবশ্যই প্যারোটিড রিজন অ্যানাটমি আপনাকে জানতে হবে, বুঝে বুঝে জানতে হবে। আপনি এখন একটু টেক্সট বই থেকে কোরিলেট করে পড়ে নেবেন, আপনার বুঝতে এখন খুব সুবিধা হবে। সবশেষে আপনার যদি কোনো কোয়ারি থেকে আমাদেরকে কমেন্টসে জানাবেন, আমরা রিপ্লাই দেব। দীর্ঘ সময় আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।